তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যে অ্যানিমেশনটাকে এক্সপ্লেন করতে চলেছি তার নাম হচ্ছে ব্লাড ল্যাড। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি, আমরা একটা ছেলেকে দেখতে পারি যার নাম হচ্ছে স্টিচ, এবং এই হচ্ছে এই এনিমির মেইন ক্যারেক্টার। এবং একটা ভ্যাম্পায়ার হওয়ার সাথে সাথে এর উচিত ছিল রক্তচোষা, বাট রক্তচোষাটা এর মেইন কাজ নয়। এর মেইন আনন্দ যেটাতে আসে সেটা হলো হিউম্যান ওয়ার্ল্ডে যে সমস্ত হিউম্যানরা তাদের লাইফকে চালানোর জন্য মাঙ্গা, গেমস এবং অ্যানিমেশন রিলিজ করে, সেগুলোকে এনজয় করাই হচ্ছে আমাদের মেইন ক্যারেক্টারের উদ্দেশ্য, এবং এটা করতেই তার খুব ভালো লাগে। আর বর্তমানে সে এখন যে জায়গাটায় থাকে সেই জায়গাটাকে বলা হয় ডিমন ওয়ার্ল্ড। এবারে আমরা আরেকজনকে দেখতে পারি, তার নাম হচ্ছে ডেকু, এবং এ হচ্ছে স্টিজের একজন চেলা। আরে বস, আমি একটা এমন জিনিস পেয়েছি যেটা শুনলে না তুমি আনন্দে লাফিয়ে উঠবে। আমি একটা হিউম্যান গার্ল পেয়েছি। প্রথমেই বলে রাখি, হিউম্যান মানে মানুষ, এবং এই কথাটা শুনে তো স্টিজের একদম চোখ বড় বড় হয়ে যায়, কারণ একটা ডিমন ওয়ার্ল্ডে একটা হিউম্যানকে পাওয়া তার জন্য একটা বিশাল বড় ব্যাপার। কারণ হিউম্যানকে সে মনে মনে খুবই অ্যাডমায়ার করে, কারণ তাদের হাতে তৈরি জিনিসগুলোই সে এতদিন ধরে এত মজা পেয়ে উপভোগ করছিল। আর আজকে যখন একটা হিউম্যান তার সামনে এসেছে, তাকে দেখার কথা সে কি করে মিস করতে পারে। ডেকু, এটা আমার অর্ডার, ওই মেয়েটাকে আমার কাছে একদম সেফলি নিয়ে আসো। এটা তোমার টেরিটরি বসের অর্ডার। হ্যাঁ, আপনারা একদম ঠিকই ভেবেছেন। হিউম্যান ওয়ার্ল্ডে যেমন দখল করার জায়গা থাকে, ঠিক তেমনি আমাদের ডিমন ওয়ার্ল্ডেও একটা দখল করার জায়গা থাকে, এবং অনেকগুলো টেরিটরি বসও থাকেন, আর আমি তাদের মধ্যে একজন। আর যার জন্য আমাকে আমার চেলাদের উপরে একটু জবরদস্ত ভারী গলায় কথা বলতেই হবে, নাহলে তারা আমাকে সিরিয়াসলি নেবে তার কি গ্যারান্টি? আরে বাবরে, আমার বুকটা মনে হয় ফেটে গেল। আমি একটা মানুষের সঙ্গে দেখা করব, তাও আবার মেয়ে। বাপরে বাপ, আমি বিশ্বাস করতে পারছি না। স্টিচ এতটাই এক্সাইটেড হয়ে যায় যে সে গোটা ঘরকে তোলপাড় করতে থাকেন, এবং এর সাথে সেটা ভাবতে থাকে যে সে ওই মানুষটাকে কি বলবে। সে তখন তার অনেকগুলি মাঙ্গা এবং গেমের কালেকশন গুলিকে খুঁজে বার করতে থাকেন ওই মানুষটাকে দেখানোর জন্য। আর অন্যদিকে আমরা দেখতে পারি ডিকু আর তার গ্যাং ওই মেয়েটাকে নিয়ে স্টিচের কাছে যেতে থাকেন। আর এই মেয়েটা হচ্ছে আমাদের এই অ্যানিমেশনের লিড হিরোইন, যার নাম হচ্ছে ফুয়ুমি। আর এদিকে আমরা স্টিচকে দেখতে পারি যে কিনা ওই মেয়েটার সাথে দেখা করার জন্য এতটাই এক্সাইটেড হয়েছিল যে এমন একটা ড্রেস পরে নিয়েছিল যেটাকে দেখে সে নিজেই একটু ভাবতে থাকে যে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না। ডেকুকে আমরা দেখতে পারি যে কিনা ফুয়ুমিকে নিয়ে হঠাৎ মাত্র তার দরজাটা খুলে স্টেজের ঘরের ভিতর ঢুকে যায়, যার জন্য স্টিচ একদমই রেডি ছিল না। কিন্তু ফুয়ুমির এত কিউট চেহারা দেখে সেজন্য একদম ওখানে স্টপ হয়ে যায়। সে কিছু বলতে পারে না, তার বুকে যেন কেউ গুলি মারে এরকম তার ফিল হচ্ছিল। ঠিক আছে দেখুন, এবার তুমি যেতে পারো, আমি সবকিছু সামলে নেবো। এটা বলে সে তাকে তাড়াতাড়ি বাইরে বার করে দেয়। এটা কি এই মেয়েটাকে যখনই আমি দেখছি আমার হৃৎপিণ্ড এত ধক 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 কেন করছে? এদিকে আমরা দেখতে পারি নিচে আরেকজন ডিমেন চলে আসছেন। ডেকু তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? উইদাউট পারমিশন এখানে বিজনেস করা যায় না। তখন সেই ছেলেটা বলে যে ঠিক আছে, তাহলে আমি আপনার বসের সাথে দেখা করতে চাই, আমাদের বস এখন বিজি আছেন, তুমি পরে আসো। আমি ভেবেছিলাম তুমি এরকমই কোনো একটা কথা বলবে। এটা বলার পরে সে একটা চুটকি মেরে তার পাশে থাকা ফুলগুলিকে আরো একটা ভয়ঙ্কর জন্তুতে পরিবর্তন করে দেয়, এবং সে ওই সমস্ত ফুলগুলো নিয়ে তাদের উপরে আক্রমণ করে দেয়। অন্যদিকে আমরা স্টিচকে দেখতে পারি, সে যখন ফিল্মের কাছ থেকে জানতে পারে যে অনেকগুলি গেম অলরেডি লঞ্চ হয়ে গেছে, অনেকগুলি মুভিও লঞ্চ হয়ে গেছে, সেই সমস্ত কথা শুনে সে আরো বেশি এক্সাইটেড হতে থাকে। ঠিক তখনই আমরা দেখতে পারি ওদের কথার মাঝখানে স্টিচের ফোনে একটা কল চলে আসে। এই বয়া করলো, আমাকে ডিস্টার্ব করছিস কেন? হ্যাঁ, জানিস তো আমি এর সাথে কথা বলছি। হ্যাঁ, কি হয়েছে? আমাদের অনেকগুলি লোক মরে গেছে, তাদের কি কেউ খাচ্ছে? একটা ফুল? আচ্ছা, আমাদের উপর অ্যাটাক করেছে, এত করছে খেতে দেন আমাদের আরো লোককে। কি আছে, আমি এখন যেতে পারবো না, আমি একটা মিটিং এ আছি, যেতে পারবো না বললাম তো। এইরকম কিছু অযোগ্য বসের মতো কথাবার্তা বলে সে ফোনটাকে ওখানে কাট করে দেয়। আরে হ্যাঁ, আমার জন্য কি একটা ব্যাপারে কথা বলছিলাম, মনে হচ্ছিল এই কলটা খুবই ইম্পর্টেন্ট ছিল, তোমার কি ওখানে যাওয়ার দরকার নেই? আরে তেমন কোনো ব্যাপার না, আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি এই টেরিটরির বস, আর কোনো লোক যদি আমাকে মেরে দেয় তাহলে সে আমার টেরিটরির বস হয়ে যাবে, তাই জন্য এখানে হামলা হওয়াটা একটা নর্মাল ব্যাপার, তুমি বেশি মাথা খাটিও না। আর এদিকে আমরা দেখতে পারি নিচে যেখানে কিনা ওই ফুল মনস্টার গুলো এক একটা ডিমেনকে খেতেই যাচ্ছে। আমার মনে হচ্ছে তোমাকে তোমার বন্ধুদেরকে হেল্প করতে যাওয়াটা উচিত। এটা বলার পরে সে তার ফেসটাকে আরো বেশি কিউট বানাতে থাকেন, আর এইরকম কিউট ফেস দেখেন আমাদের স্টিচ একদম নিজেকে কন্ট্রোল করতে পারে না, তার শরীরে আরো যেন রক্ত গরম হয়ে যাচ্ছিল, সে তার নিজের পিপাসাটাকে যেন থামাতে পারছিল না। আচ্ছা, তো এবারে আমি বুঝলাম, কোনো মানুষকে যদি মন থেকে তুমি তার রক্তটা পান করতে চাও তাহলে এইরকম ফিল আসে, তাই না? স্টিজ নিজেকে যেরকম সেরকম ভাবে কন্ট্রোল করে। তুমি তুমি সত্যিকারে প্রচুর কিউট, তুমি খুব ভালো, তোমাকে আমার খুব ভালো লেগেছে, ওই জন্য আমি তোমাকে মারতে চাই না, প্লিজ। আমি তোমাকে আমি তোমাকে
প্রোটেক্ট করতে চাই। ফুয়োমিতে এই সমস্ত কথাবার্তা শুনে একদম কনফিউজ ছিল, ব্যাপারটা কি হচ্ছে। তুমি যখন বলেছো আমাকে আমার বন্ধুদেরকে হেল্প করতে যাওয়াটা উচিত, তাহলে আমি যাব, তোমার কথা আমি মাথা পেতে নেব। এটা বলার পরে সে দৌড়ে চলে যায় তার বন্ধুদেরকে হেল্প করার জন্য। কিন্তু সে যখন নিচের দিকে পড়ছিল তখনই আমরা দেখতে পারি একটা ফুল মনস্টার যেটা কিনা তার ঘরের দিকে এগিয়ে যাচ্ছিল। এরপরে আমরা দেখতে পারি স্টিচ যে কিনা ওই হামলাকারী ফুলের কাছে চলে আসেন। আরে বাহ, এই তো ফাইনালি তাহলে বস এলো আমার সামনে। আমরা দেখতে পারি স্টিচ যে কিনা কোনো রকম চিন্তা ভাবনা এবং টেনশন না নিয়ে চুপচাপ তার দিকে এগোতে থাকেন। আর সেই ফুল মনস্টারটা তার অনেকগুলি টেন্টিকেল দিয়ে স্টিচের উপরে অ্যাটাকের উপরে অ্যাটাক করতে থাকেন। কিন্তু আমরা দেখতে পারি একটা অ্যাটাকও স্টিচকে ওখানে আটকাতে পারে না এবং সে তার কাছে যায়, তাকে এক ঝটকায় ফাটিয়ে রেখে দেয়। এবারে আমরা দেখতে পারি স্টিচ সেই ডিমেন্টের বুকটাকে তার হাত দিয়ে টিপে ধরে রেখে দেয় এবং তাকে ফাটিয়ে ওখানে মেরে ফেলে রেখে দেয়। এটা হচ্ছে স্টিচের একটা স্পেশাল অ্যাবিলিটি, যে কোনো অপোনেন্টকে সে না ছুঁই অনেক দূর থেকে তার হৃৎপিণ্ডকে টিপে ধরে ফাটিয়ে রেখে দিতে পারে। ফাইটিং শেষ হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পারি স্টিচ আর ডেকিউ তারা তাদের ঘরে যেতে চায় এবং ঘরটাকে যখন খুলে সে দেখে একটা ফুল মনস্টারকে অলরেডি সেখানে দেখতে পেয়ে তারা একদম অবাক হয়ে যায়। ঠিক তখনই আমরা দেখতে পারি সে ফুল মনস্টারটা তার মুখের ভেতর থেকে অনেকগুলি হাড় গড়ে এবং একটা মানুষের মাথার খুলি বার করে দেয়। তার মানে সেই মনস্টারটা ফুইমিকে একদম গিলে খেয়ে নিয়েছিল। এটা দেখে তো আমাদের স্টিচ এতটাই আউট অফ কন্ট্রোল হয়ে যায় যে সে ফুলটার একদম পেট ফাটিয়ে ফাটিয়ে তাকে মেরে ফেলে রেখে দেয় যাতে সে ফুইমিকে ভিতর থেকে বার করতে পারে। কিন্তু তার ভিতরে শুধুমাত্র ফুইমির কিছু জামা কাপড় ছাড়া আর কিছুই ছিল না, যেটা দেখে আমাদের স্টিচ আরো বেশি অবাক হতে থাকে। সে খুবই ভয় পেতে থাকে। তখনই সে নোটিস করে তার খাটের উপরে ফুইমি ওখানে বসেছিল, কিন্তু একটু অন্যরকম টাইপের, মানে তার গায়ে কোনো রকমের জামা কাপড় ছিল না। আরে এটার মানে কি, এখানে যদি খুলি পড়ে আছে তাহলে ফুইমি ওখানে কি করছে? আর তাছাড়াও একটা জিনিস খুবই ভাবার মতো আছে, যেটা শুনে ফুইমি খুবই লজ্জা পাচ্ছিল আর অবাক হচ্ছিল। তুমি তুমি বলতে কি চাইছো? কি কি এমন চেঞ্জ দেখছো তুমি আমার মধ্যে? আরে না, তেমন কিছু না, তোমার মধ্যে যে অ্যাট্রাকশনটা আমি ফিল করছিলাম সেই অ্যাট্রাকশনটা আমি আর যেন ফিল করতে পারছি না। যেটা শুনে ফুইমি নিজেকে অনেকটা ইনসাল্টেড মনে করে। সে ভাবতে থাকে আমি কারোর জন্য অ্যাট্রাকশন ফিল হচ্ছি না, এটা কি করে হয়? আরে বস, আমি সব জানি। ফুইমি মরে যাওয়ার জন্য এখন একটা ভূত হয়ে গেছে আর তাই জন্য তুমি ওর প্রতি কোনো রকমের অ্যাট্রাকশন ফিল করতে পারছো না। ঠিক তখনই আমরা দেখতে পারি স্টিচ যেখানে একটা ডিসিশন নেন আর সে বলতে থাকে ঠিক আছে, আমি ভেবে নিয়েছি আমি কি করব, আমি ফুইমিকে আবার বাঁচিয়ে তুলবো। আসলে ব্যাপারটা বলছিলাম যে আমাকে যদি আমার জামা কাপড়টা দিয়ে দেন তাহলে খুবই উপকার হতো আমার। এদিকে আমরা দেখতে পারি স্টিচ যে কিনা ফুইমির হাড় কঙ্কাল মাথা মুন্ডুকে সে ভালো করে ঘুষে ঘুষে চকচকে করে একটা খুবই হাই সিকিউরিটি লকারের ভেতরে ঢোকাতে থাকে, যেটা দেখে তো ফুইমি একদম অবাক হয়ে যাচ্ছে যে তার হাড় কঙ্কাল গুলোকে একটা লকারের ভেতরে গুছিয়ে রাখা হচ্ছে বলে। আমি বলছিলাম যে আমার খুবই লজ্জা আসছে কারণ আমার এই জামা কাপড়গুলো না খুবই ছোট। কিন্তু আমরা দেখতে পারি স্টিচের তো কোনো ঘন্টা ফারাক পড়ে না, সে একদম বিন্দাস সোফার উপরে বসে আছে কারণ সে ফুইমির উপরে আর সেই অ্যাট্রাকশনটাকে ফিল করছে না, যেটার জন্য ফুইমির খুবই খারাপও লাগছিল। আচ্ছা স্টিচ, তুমি আমাকে বলছিলে যে তুমি আমাকে আবার বাঁচিয়ে তুলবে, বাট সেটা কিভাবে? আরে यार তুমি চুপ করো না, আমি এখন ওই কাজটাই করছি। আমি এই সমস্ত রকমের মাঙ্গা পড়ে তোমাকে আবার কি করে বাঁচানো যায় সেটাই খুঁজে বার করার চেষ্টা করছি। এটা শুনে তো ফুইমি একদম অবাক হয়ে যায় যে মাঙ্গা পড়ে আমাকে বাঁচাবে, ভাই এ কি রে, এর মাথায় তো একটু বুদ্ধিও নেই। ঠিক তখনই আমরা দেখতে পারি ফুইমি যে কিনা স্টিচকে নিয়ে একটা অন্য জায়গায় চলে আসে, যেখান থেকে সে এই ডিমন ওয়ার্ল্ডে আসতে পেরেছিল এবং সেটা ছিল একটা হিউম্যান ওয়ার্ল্ডের সাথে ডিমন ওয়ার্ল্ডের একটা কানেকশন গেট, যেটাকে দেখে স্টিচ নিজেও খুবই অবাক ছিল কারণ এইরকম গেটের কথা সে ছোটবেলা থেকে শুনে অবশ্যই এসেছেন কিন্তু জীবনে প্রথমবার দেখা তার হলো এটা। তখন স্টিচ বলতে থাকে যে এই গেটের নাম হচ্ছে ব্ল্যাক কার্টেন এবং এই ম্যাজিকটা শুধুমাত্র একটা হাই লেভেলের ম্যাজিশিয়ানরাই করতে পারে। ওই জন্য ফেমি, তোমাকে আমি একা মানুষের জগতে যেতে দেব না, তোমার সাথে আমিও যাব। বাট তুমি তো একটা ডিমন, তুমি আমার সাথে গিয়ে কি করবো? আরে তুমি চুপ করো, তুমি কি পাগল নাকি? হ্যাঁ, তুমি জানো আমি কতগুলো ডিভিডি কালেকশন বানিয়েছি, কতগুলো মিউজিক শুনেছি। হ্যাঁ, আমি মাঙ্গার কত বড় ফ্যান, গেম না খেললে আমার ঘুম আসে না, আর আমি কিনা তোমার সাথে ওই হিউম্যান ওয়ার্ল্ডে যাবো না? মজা হচ্ছে নাকি এখানে? বন্ধুরা তোমরা ওয়েট করো, আমি আসছি তোমাদের জন্য। এবারে আমরা দেখতে পারি ফুইমি আর স্টিচ তারা দুজনে একটা বারে চলে আসে এবং সেই বারের একটা ওনার ছিল একটা মেয়ে এবং তার একটা পশু ছিল। সে পশুটা নিজের মুখে আবার কথাও বলতে পারে। এরই সাথে আমরা দেখতে পারি ওখানে ডেকু চলে আসে একটা নতুন সদস্যকে নিয়ে এবং সদস্যের নাম হচ্ছে মিমিক, যে কিনা নিজের ইচ্ছা মতো রূপ পাল্টাতে পারতো। তখনই এটা ডিসাইড হয় যে মিমিক স্টিচের হচ্ছে একটা রূপ ধারণ করবে এবং সে এখানে তার বসের রোলটা প্লে করবে এবং সেই ফাঁকে ফুইমি আর স্টিচ তারা দুজন মিলে হিউম্যান ওয়ার্ল্ডে যাবে। এর পরের দিন সকালে আমরা দেখতে পারি ফুইমি
ফুইমি আর স্টিচ তারা দুজনে মিলে হিউম্যান ওয়ার্ল্ডের দিকে যায় এবং তারা যে ঘরটাতে ঢোকে সেটা ছিল ফুইমির ঘর। তখন স্টিচ তার পুরো ঘরটাকে ভালো করে ঘুরে ফিরে অ্যানালাইজ করতে থাকেন। আরে এটা তো একটা জেলখানা। আরে চুপ করো, এটা কোনো জেলখানা না, এটা একটা পরিষ্কার পরিষ্কার ঘর এটাকে বলা হয়। ঠিক আছে, সবকিছু তো হলাম, এবারে আমি তোমার স্কুলে যেতে চাই। আরে তুমি চিন্তা করো না, মাঙ্গা আর অ্যানিমেশনে আমি দেখেছি স্কুলেই অনেক কিছু হয়, ওখান থেকে অনেক কিছু জানা যায় আর পাওয়া যায়। ঠিক তখনই আমরা দেখতে পারি ওখানে ফুইমের বাবা ইয়ানাগি চলে আসেন। ফুইমি, তুমি এতদিন ধরে কোথায় ছিলে? কোনো কথাবার্তা না বলে কোথায় চলে গেছিলে? আর তোমার সাথে এই ছেলেটাকে? ঠিক তখনই আমরা দেখতে পারি স্টিচ যে কিনা ইয়ানাগির মুখের উপরে একটা স্প্রে করে দেয়, যেটার ফলে আমরা দেখতে পারি ইয়ানাগি একদম চুপচাপ হয়ে যায় এবং সে ওখান থেকে কোনো কিছু কথা না বলে চুপচাপ চলে যায়। যেটা দেখে তো ফুইমি একদম অবাক ছিল, ব্যাপারটা কি হলো? আর তুমি কি করেছো আমার বাবার সাথে? আচ্ছা হ্যাঁ, আমি তোমাকে একটা কথা বলতে ভুলে গেছিলাম যে আমরা ভ্যাম্পায়ার যে কোনো মানুষকে কামড় দিয়ে তাকে তার নিজের মতো কন্ট্রোল করতে পারি। আসলে কামড় মানে আমাদের দাঁতের মধ্যে একটা স্যালাইভা লিকুইড থাকে, আর সেই লিকুইডটা যে কোনো মানুষের ভেতরে যায় সে তখন আমাদের বশীভূত হয়ে যায়। আমি অত কামড় ফামড় দিতে চাই না, ও আমার ঘেন্না লাগে। ওই জন্য আমি আমার দাঁতের সালাইভাটাকে একটু জলের সাথে মিশিয়ে সেটা তোমার বাবার মুখের উপরে স্প্রে করে দিলাম, যার জন্য তোমার বাবা আমার বশীভূত হয়ে গেছে। এরপরে স্কুলে যাওয়ার পথে সে যখন রাস্তায় গাড়িগুলোকে দেখে তার ফটো তুলতে থাকেন। সে এতটা এক্সাইটেড ছিল যে সে ট্রেনে চলাকালীনও বাইরে থেকে ছবি তুলতে থাকেন। বাদ বাকি লোক তাকে দেখে বলতে থাকে এ কোন দেশের প্রাণী রে। ফাইনালি আমি স্কুলে এসে গেছি। আরে ভাই, এই স্কুলে কত রকমের রোম্যান্স ফাইটিং হয় ভাই, আমার তো ভাই ড্রিম জায়গা এটা। এরপরে এরা দুজন যখন স্কুলের ভেতরে আসেন তখন বাদ বাকি বন্ধুরা ফুইমিকে এমন ভাবে ট্রিট করে যেন ফুইমি এখান থেকে কখনো যায়নি, সেজন্য ডেলি স্কুলে আসতো। আর এরকমটা হলো কারণ স্টিজ হচ্ছে এই স্কুলের সমস্ত স্টুডেন্টকে সে তার সালাইভা লিকুইড দিয়ে বশীভূত করে দিয়েছিল। দুপুর গড়িয়ে যখন বিকেল হয় তখন আমরা দেখতে পারি ফুইমির অনেকগুলি হাত এবং পা সেটা ধীরে ধীরে গায়েব হতে থাকে, যেটাকে দেখে ফুইমি তো খুবই ভয় পেতে থাকে। ঠিক তখনই আমরা দেখতে পারি আমাদের নায়ক স্টিচ যে কিনা তার শরীর থেকে একটু রক্ত বার করে তাকে খেতে দেয়। আর এইরকম ব্যাপার দেখে ফুইমি একটু অবাক হতে থাকে, সে এটা করতে চায় না, কিন্তু আমরা দেখতে পারি স্টিচ যে কিনা তাকে জবরদস্তি করে যে তুমি যদি বেঁচে থাকতে চাও আর যদি গায়েব না হতে চাও তাহলে তোমাকে আমার এই রক্তটাকে পান করতেই হবে। তখনই আমরা দেখতে পারি ফুইমি যে কিনা তার ওই আঙুল থেকে পড়ে যাওয়া রক্তটাকে পান করতে থাকে। ফুইমি, যতদিন না আমি তোমাকে বাঁচাচ্ছি ততদিন আমি তোমার ব্লাড প্যাকেট হয়ে দাঁড়াবো, আমি সব সময় তোমাকে রক্ত দেব। রক্ত পান করার পরে আমরা দেখতে পারি ফুইমি যে কিনা অজ্ঞান হয়ে যায়, কারণ এই রক্তটা তার কাছে একটু বেশি পাওয়ারফুল ছিল, কিন্তু আমরা দেখতে পারি ও বেঁচে গেছিল। অন্যদিকে আমরা দেখতে পারি স্টিচ যে কিনা বাইরের দিকে যেতে থাকে এবং সে এটা ভাবতে থাকে যে আমি একে এত বাঁচানোর জন্য কেন উঠে পড়ে লেগেছি, আমার উদ্দেশ্য কি আমি বুঝতে পেরেছি। আমার মনে হচ্ছে আমি ওর রক্তটাকে পান করার জন্য আমি ওকে বাঁচাতে চাইছি। তখনই আমরা দেখতে পারি স্টিচ যে কিনা অনেকটাই দুর্বল হয়ে যায়, কারণ সে এই হিউম্যান ওয়ার্ল্ডে বেশিক্ষণ থাকার জন্য তার শরীরটাও দুর্বল হচ্ছিল। আর তার জন্য স্টিচ এটা সিদ্ধান্ত নেয় যে সে আবার ডিমন ওয়ার্ল্ডে যাবে আবার একটু স্ট্যামিনা জোগাড় করে আসার জন্য। কিন্তু তারা দুজন যখন ফুইমির ঘরে ঢোকে তারা তখন দেখতে পায় ওখানে একটা মেয়ে তাদের খাটের উপরে নাচছিল, যাকে দেখে স্টিচ আর ফুইমি দুজনেই অবাক ছিল যে এটা কে। তখন আমরা জানতে পারলাম এই মেয়েটির নাম হচ্ছে বেল, আর এই মেয়েটাই হচ্ছে সেই ব্ল্যাক কার্টুনের অরিজিনাল মালিক। তোমরা দুজনে আমার ব্ল্যাক কার্টেনটাকে আমার পারমিশন ছাড়াই ইউজ করেছো, তুমি কি ভেবেছো আমি তোমাদেরকে ছেড়ে দেবো নাকি? হবে বই, এটা তোরই ভুল যে তুই ওটাকে ওই জায়গায় ছেড়ে দিয়ে চলে গেছিলিস। ঠিক আছে ঠিক আছে, তোমরা যখন আমার ব্ল্যাক কার্টেনটাকে ইউজ করেই নিয়েছো তাহলে আমি তোমাদের কাছ থেকে কিছু টাকা চাই, আমাকে 60 মিলিয়ন ইয়েন দিয়ে দাও, বাস লেখা চুকে যাবে। আরে ভাই 60 মিলিয়ন ইয়েন আমাদের কাছে এত টাকা কোথায়, আমরা কি করে দেবো? তুমি যদি আমাকে টাকা দিতে না পারো তাহলে আমি তোমার টেরিটরিতে চলে যাব আর সেখানে আমি এটা বলে দেবো যে ওখানে অরিজিনাল বস নেই, তাদের অরিজিনাল বস এখন এই হিউম্যান ওয়ার্ল্ডে আছে। তাহলে তোমার কি মনে হয় তোমার টেরিটরি আর তোমার দখলে থাকবে বলে? আর এই ধমকানিটা শোনার সাথে সাথে স্টিচ যে কিনা অনেকটা রেগে যেতে থাকে। ঠিক তখনই আমরা দেখতে পারি বেল যে কিনা একটা রিং তার মাথার উপরে ছুঁড়ে মারে। দেখতে দেখতে আমরা দেখতে পারি স্টিচ ওখান থেকে গায়েব হয়ে যান, মানে ওই রিংটা থেকে সে টেলিপোর্টেশন করে একটা অন্য জায়গায় চলে গেছিল। এই সমস্ত জিনিস দেখে তো ফুইমি একদম ভয় পেতে থাকেন যে স্টিচ কি হলো, স্টিচ গায়েব হয়ে গেল, সে কি মরে গেল? আরে ফুইমি তুমি চিন্তা করো না, আমি স্টিচকে একটা অন্য জায়গায় টেলিপোর্ট করে পাঠিয়ে দিয়েছি, তো এখনো মরেনি। আমরা দেখতে পারি স্টিচ যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল সেখানে একটা জানলার পাশে বেল আবার ওখানে টেলিপোর্ট করে চলে আসে। স্টিচ তার এই কাণ্ড কারখানা দেখে এতটাই রেগে যাচ্ছিল যে সে বারবার তাকে মারার জন্য ওই জানলাগুলো ফাটাতে থাকে, আর বেল বারবার টেলিপোর্ট করে এদিক ওদিক যেতেই থাকে, তাকে যেন ধরতেই পারে না সে। তখনই হঠাৎ মাত্র স্টিচ একটা জিনিস দেখে খুবই অবাক হয়ে যায়, ভয় পেয়ে যায় এবং সে থেমে যায়। স্টিচ, আশা করছি এবারে তুমি আর আমার উপরে হামলা করবে না, আর আমি
আমি তোমাকে যে অর্ডারটা দেব সেই অর্ডারটা তুমি এবারে পালন করবে। এবারে আমরা দেখতে পারি স্টিচ যে কিনা একটা আন্ডারগ্রাউন্ড রাস্তা দিয়ে যেতে থাকেন, কারণ বেল তাকে একটা অর্ডার দেয় একটা জিনিস আনার জন্য, আর সেটা যে কি জিনিস সেটা ওখানে গেলেই সে জানতে পারবে। এবারে আমরা দেখতে পারি স্টিচ যে কিনা একটা দোকানের ভেতরে চলে আসে, তাকে দেখে একটা ডিমন মনস্টার বলতে থাকে আপনি কি চান? আমি এমন একটা জিনিস চাই যেটা এখানে কোথাও পাওয়া যাবে না। তখন ওই ডিমনটা বুঝে গেছিল যে স্টিচ কি খুঁজতে এসেছে। সে তখনই একটা গুপ্ত রাস্তা দিয়ে স্টিচকে আরো ভেতরের দিকে নিয়ে যেতে থাকে এবং একটা জাঙ্গিয়া পেন দেখিয়ে বলে যে এটা হচ্ছে সেই গুপ্তধন জিনিস, এটাকে পাওয়া খুবই মুশকিল আর এটা খুবই রেয়ার আইটেম, খুবই দুর্লভ জিনিস এটা একটা। এদিকে আমরা বেলকে দেখতে পারি যে কিনা ফুইমিকে বলতে থাকেন আমি যখন এই ব্ল্যাক কার্টেন গেটটাকে ওপেন করছিলাম তখনই কেউ ছিল যে আমার এই ব্ল্যাক কার্টেন ম্যাজিকটাকে চুরি করে নিয়েছিল আমার কাছ থেকে, যার জন্য আমি চাইলেও আমার এই ম্যাজিকটাকে আমি বন্ধ করতে পারবো না। আর সেদিন থেকে আমি তাকে খুঁজে বেড়াচ্ছি যে কিনা আমার এই অবস্থাটা করেছেন। হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই যে এই কাজটা করেছে সে আমার থেকেও অনেকটাই বেশি শক্তিশালী, আর যেদিন আমি তাকে খুঁজে পাবো আমি তাকে আমার বয়ফ্রেন্ড বানিয়ে নেব। যেটা শুনে তো ফুইমি লজ্জার সাথে সাথে অবাকও ছিল। এদিকে আমরা দেখতে পারি সেই মনস্টারটা যে কিনা স্টিচকে তার মুখের উপর একটা ঘুষি মেরে তাকে অনেক দূরে ছুড়ে ফেলে রেখে দেয়। এই জাঙ্গিয়া প্যান্টটা আমি শুধু তাকেই পড়তে দেবো যে কিনা আমার থেকে বেশি শক্তিশালী হবে। আরে তুমি একটা ফালতু জাঙ্গিয়া প্যান্টের জন্য আমার উপরে ঘুষি মারলে? কি বললে তুমি? এটা একটা ফালতু জাঙ্গিয়া প্যান্ট? ঠিক আছে, আমি তোমাকে তাহলে এক্ষুনি মেরে খতম করে দেব। এটা বলার পরে সে একটা জবরদস্ত ঘুষি স্টিচের উপরে মারতে যায়, কিন্তু তখনই আমরা দেখতে পারি স্টিচ যে কিনা তার একটা পাওয়ারকে অ্যাক্টিভেট করে নেয়, যার জন্য আমরা দেখতে পারি সে ডিমন্সটা তার উপরে ঘুষি মারতে পারে না, তার ঘুষিটা মাঝ রাস্তায় আটকে যায়। তখনই আমরা দেখতে পারি স্টিচ যেখানে একটা ঘুষি মেরে তাকে অনেক দূরে ছুড়ে ফেলে রেখে দেয়। আমি বলতে খুবই লজ্জা পাচ্ছি, বাট এটাকে আমাকে নিয়ে যেতেই হবে যখন কিনা এটা আমার কোনো দরকার নেই। আরে হ্যাঁ, আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, এই জিনিসটা আমারও দরকার নেই। আরে হ্যাঁ, তুমি খুবই ভালো কাজ করেছো বুঝছো। যেটা শুনে তো স্টিচের একদম মাথা খারাপ হয়ে যায়। তখন আমরা জানতে পারি এই ডিমেন্টার সাথে বেলের একটা কানেকশন আছে, তারা একে অপরকে চেনে আগে থেকে। ওই বেল, আশা করছি আমার ফুইমি একদম ঠিকঠাক আছে, হ্যাঁ, নাহলে কিন্তু তোর অবস্থা আমি খারাপ করে দেব। তখন আমরা দেখতে পারি ফুইমি ঠিকঠাকই আছে। এরপরে আমরা দেখতে পারি বেল যেখানে তার আগা গোড়া সমস্ত স্টোরি সে স্টিচকে সমস্ত কিছু খুলে বলে দেয়। এরই সাথে বেল এটাও বলেন এমন একটা বই আছে যে বইটা দিয়ে যে কোনো মানুষকে আবার পুনর্জন্ম দান করা যেতে পারে। আর এই বইটা কোথায় আছে আমাকে বলো তাড়াতাড়ি। ওই বইটা আমি যতটা দূর জানি ওটা ওয়েস্টার্ন ডিমন ওয়ার্ল্ড এর দিকে আছে, আর ওখানকার টেরিটরি বস হচ্ছে উলফ। তখন আমরা জানতে পারলাম আমাদের নায়ক স্টিচ সে হচ্ছে এই উলফকে আগে থেকেই জানে, বাট তার টেরিটরিতে গিয়ে তাকে এই সমস্ত জিনিসের ব্যাপারে জিজ্ঞেস করাটা এতটা সহজ নয়, কারণ তারা দুজনেই ছোটবেলা থেকে একে অপরের একটা রাইভাল। তখনই আমরা দেখতে পারি স্টিচ যার কিনা ইচ্ছে না থাকা সত্ত্বেও তবু সে ফুইমিকে আবার বাঁচানোর জন্য সে তার পুরনো রাইভাল উলফের টেরিটরিতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তখনই আমরা দেখতে পারি স্টিচ যে কিনা উলফ টেরিটরিতে যাওয়ার জন্য একটা পালকিকে ডাকেন, এবং সেই পালকিকে যে টানছিল তারা ছিল আরো দুটো ডিমন, এবং এদের নাম হচ্ছে চিকেন ব্রাদার্স। ঠিক তখনই আমরা দেখতে পারি সেই চিকেন ব্রাদার্স পালকি করে নিয়ে তাদেরকে অনেক স্পিডে ওখান থেকে যেতে থাকে উলফ টেরিটরির দিকে। আর অন্যদিকে আমরা দেখতে পারি উলফ যে কিনা তার দুটো চেলাকে নিয়ে রাস্তায় পায়চারি মারছিল। তখনই তারা তাদের সামনে ওই চিকেন ব্রাদার্স পালকিটাকে ওদের দিকে খুবই স্পিডে আসতে দেখেন। সে তার স্পিডটাকে কমাচ্ছিল না, এটা দেখে উলফ সে তার নিজের ডান্ডা দিয়ে ওই পালকিটাকে দু চেলা করে রেখে দেয়। তখনই উলফ পিছনের দিকে একটা শক্তিকে অনুভব করে নিজের ডান্ডাটাকে পিছনের দিকে চালায়। তখনই আমরা দেখতে পারি তার ডান্ডার ডগায় একজন দাঁড়িয়ে ছিল, এবং যে দাঁড়িয়ে ছিল সে ছিল স্টিচ। ঠিক তখনই আমরা দেখতে পারি ওরা দুজন একে অপরের দিকে একটা ঘুষি মারতে আসছিল, কিন্তু ওটা ঘুষি ছিল না, ওটা ছিল একটা হাত মেলানো। তারা একে অপরকে বলতে থাকেন অনেকদিন পরে দেখা হলো, কেমন আছো তুমি? আর এই জিনিসটা দেখে ফুইমি এবং উলফের দুটো চেলা একদম অবাক হয়ে যায়। ঠিক তখনই আমরা দেখতে পারি স্টিচ যে কিনা ওই বইটার ব্যাপারে সমস্ত কিছু ঘটনা সে উলফকে খুলে বলেন। তখন উলফ বলতে থাকেন যে আমার টেরিটরি অনেকটাই বড়, আর কার কাছে এই বইটা আছে সেটার ব্যাপারে আমি জানি না, আর যদিও বা জানি যে কোথায় আছেন সেটা আমি তোমাকে দিয়ে তোমার হেল্পটা আমি কেনই বা করতে যাব। আমি জানতাম উলফ তুমি এরকম কথাই একটা বলবে। চলো এটা ডিসাইড করার জন্য আমরা একে অপরের সাথে একটা ফাইট করি। যদি আমি জিতে যাই তাহলে তুমি আমাকে এই বইটা খুঁজতে সাহায্য করবে, আর যদি তুমি জিতে যাও তাহলে এই যে মেয়েটাকে দেখছো একে আমি তোমার হাতে তুলে দেব। যেটা শুনে তো একদম ফুইমি একদম অবাক হয়ে যায়। আরে তুমি আমাকে কেন বাজিতে রাখছো? আরে আমার পারমিশনটা তো জানো। আরে ফুইমি তুমি চিন্তা করো না, আমি
তোমাকে কখনো হারাবোই না, কারণ এই ম্যাচটা আমি অবশ্যই জিতবো। এরপরে আমরা দেখতে পারি উলফ আর স্টিচ তারা দুজনে মিলে একটা এরিনাতে চলে আসে বক্সিং ফাইট করার জন্য। কিন্তু এই ফাইটে উলফের অনেকটাই অ্যাডভান্টেজ ছিল, কারণ সে ক্লোজ কম্ব্যাটে খুবই ভালো ফাইট করতে পারতো। আর স্টিচ ছিল তার পুরো উল্টো, সে লং রেঞ্জে ভালো ফাইট করতে পারে নাকি ক্লোজ কম্ব্যাট ফাইট যখন স্টার্ট হয় তখনই আমরা দেখতে পারি উলফ যেখানে একটা ঘুষি মেরেই সে স্টিচকে একদম মাটির উপরে শুইয়ে রেখে দেয়। এবারে কিছুক্ষণ পরেই আমরা দেখতে পারি স্টিচ যেখানে আবার নিজের পায়ে দাঁড়িয়ে যায়, কিন্তু আমরা দেখতে পারি উলফ যেখানে তার মুখের উপরে ঘুষি মারতেই থাকে, যেটা দেখে সেই জানোয়ারটা এবং ফুয়ুমি খুবই ভয় পেতে থাকে, তার জন্য খুবই চিন্তা করতে থাকে। আর এদিকে আমরা দেখতে পারি উলফ যেখানে তার উপরে ঘুষি মারতেই থাকে। আর এদিকে আমরা দেখতে পারি স্টিচ যেখানে বারবার মার তো খাচ্ছিল, কিন্তু সে একটা ভ্যাম্পায়ার হওয়ার জন্য তার সমস্ত আঘাত জায়গাটা আবার হিল হয়ে যাচ্ছিল। ঠিক তখনই আমরা দেখতে পারি উলফ যেখানে তার পেছনে এসে তার উপরে আর একটা জবরদস্ত ঘুষি মেরে তাকে অনেক দূরে ছুঁড়ে ফেলে রেখে দেয়। আমি জানি স্টিচ যে তুমি খুবই তাড়াতাড়ি হিল হয়ে যাও, কিন্তু তোমাকে আমি এত মারবো যে তোমার হিল হওয়ার আগেই তোমাকে আমি হারিয়ে দেব। এটা বলার পরেই আমরা দেখতে পারি উলফ যে কিনা এক পলকের জন্য থামে না, সে ঘুষির উপরে ঘুষি স্টিচের উপরে মারতেই থাকে। এবং একটা সময় এসে আমরা দেখতে পারি উলফের মাথাটা ঘোরে এবং সে তাকে ভালো করে মারতে পারে না। এটা কি হচ্ছে? আমার শরীর থেকে এত ঘাম বেরোচ্ছে কেন? আমি এত হাঁফিয়ে যাচ্ছি কেন? তখনই সে লক্ষ্য করে যে তার কাঁধে অনেকগুলি দাঁত ভেঙে বসে আছে, আর ওই দাঁতটা ছিল স্টিজের, যে কিনা কামড় মেরে ওখানে তার দাঁতটাকে ভেঙে রেখে দিয়েছিল। তো উলফ, আশা করছি এবার তুমি বুঝতে পেরেছো, আমি যখনই তোমাকে কামড়টা মেরেছিলাম তখন থেকেই তুমি আমার উপরে যতগুলো হামলা করেছো ওই হামলার দ্বিগুণ প্রভাব তোমার উপরে এখন পড়ছে, যার জন্য তুমি এতটা হাঁফিয়ে গেছো, যার জন্য এখন দেখতেই পাচ্ছ যে আমি পুরোপুরি ভাবে এখন হিল হয়ে গেছি। মানে আমার স্ট্যামিনা এখন 100% আর তোমার স্ট্যামিনা বলতে পারো 10%। ঠিক তখনই আমরা দেখতে পারি স্টিচ যে কিনা উলফের উপরে একটা জবরদস্ত ঘুষি মেরে তার মুখ থেকে রক্ত বার করে তার অবস্থা খারাপ করে রেখে দেয়। ঠিক তখনই আমরা দেখতে পারি উলফ যে কিনা তার কাঁপা শরীরে আবার দাঁড়িয়ে উঠতে থাকে। উলফ, আমার মনে হয় তোমাকে হার মেনে নেওয়া উচিত, কারণ আমি যদি আমার স্পেশাল অ্যাবিলিটিটাকে ইউজ করি তাহলে আমি তোমার এক্ষুনি হৃৎপিণ্ডটাকে ফাটিয়ে তোমাকে মেরে রেখে দিতে পারি। ঠিক তখনই আমরা দেখতে পারি উলফ যেখানে আউট অফ কন্ট্রোল হয়ে সে তার নিজের অরিজিনাল পাওয়ারটাকে বার করতে থাকে এবং সে দেখতে দেখতে একটা উলফের ফর্ম নিয়ে নেয়। উলফ, আমি জানি তুমি এতটা রেগে যাচ্ছ কেন, তুমি ভাবছো যে আমি তোমার কাছ থেকে কত কিছু চুরি করার জন্য এতটা শক্তি ব্যবহার করছি, বাট সত্যি কথা বলতে এই স্টেজের পিছনে যে মেয়েটা আছে আমি ওই মেয়েটাকে আবার বাঁচানোর জন্য ওই বইটাকে খুঁজে বেড়াচ্ছি। সত্যিকারে তুমি তাও আবার কাউকে বাঁচানোর জন্য এত দূর যেতে পারো? আমাকে হাসালে তুমি স্টিজ। সত্যি কথা বলো স্টিজ, তুমি কি করতে চলেছো ওই মেয়েটার সাথে? একবার বাঁচিয়ে দেওয়ার পরে তুমি তার রক্তটা পান করে তুমি তাকে মেরে ফেলবে কি, তাই না? তখনই আমরা দেখতে পারি এই কথাটা শুনে স্টিজ খুবই রেগে যেতে থাকে এবং সে তার স্পেশাল অ্যাবিলিটিটাকে ইউজ করতে থাকে, যার জন্য আমরা দেখতে পারি উলফের হৃৎপিণ্ডটার উপর একটা খুবই জোরে প্রেসার পড়ে। উলফ যেন আর নিজের জায়গা থেকে নড়তে পারছিল না, তার খুবই যন্ত্রণা করছিল। উলফ, ওই মেয়েটার সাথে আমি কি করি বা না করি সেটা তোমার কোনো যায় আসে না, নিজের চরকায় নিজে তেল দাও। আরে স্টিজ, তুমি তো বলতে যে তোমার ভ্যাম্পায়ার হতে ভালো লাগে না, কিন্তু দেখো সময় আসার সাথে সাথে তুমি এই পাওয়ারটাকে ব্যবহার করছো। সত্যি কথা তো বলতে তুমি তোমার পূর্বপুরুষের মতো মানুষের রক্তটা খেতেই ভালোবাসো। আমরা দেখতে পারি এই সমস্ত কথা শুনে স্টিজ আরো বেশি রেগে যেতে থাকে, তার মাথা আরো বেশি গরম হয়ে যায় রাগী। আমি তোকে অনেকক্ষণ ধরে চুপ থাকতে বলেছি, মনে হচ্ছে এবার তুই আমার হাতে মরবি। এটা বলে সে যখনই তার ওই হৃৎপিণ্ডটাকে ফাটাতে যায় তখনই আমরা দেখতে পারি স্টিজের গালে কি একজন থাপ্পড় মেরে তার গালটাকে লাল করে রেখে দিয়েছিল, আর তাকে যে থাপ্পড়টা মেরেছিল সে ছিল ফুয়ুমি। স্টিজ, তোমরা দুজনে একটা ভালো বন্ধু, একটা সামান্য লড়াইকে নিয়ে তোমরা এরকম মরামরির খেলা নিয়ে কেন মেতে উঠেছো? এটা বলার সাথে সাথে ফুয়ুমি ওখানে কাঁদতে থাকে। ঠিক তখনই আমরা দেখতে পারি ওখানে বেল চলে আসে এবং সে একটা টেলিপোর্টেশন ম্যাজিক ইউজ করে ওদের তিনজনকে একটা অন্য জায়গায় পাঠিয়ে দেয়। ঠিক তখনই আমরা দেখতে পারি বেল যেখানে সেই বাঁচিয়ে দেবার বইটাকে স্টিজের হাতে দিয়ে দেয়। আরে এই বইটা তো তোর কাছেই ছিল, তাহলে তুই আমাকে এতদিন ধরে কেন দিসনি? ঠিক তখনই আমরা দেখতে পারি ওরা সবাই মিলে ওই বইটাকে খুলে পড়ার চেষ্টা করতে থাকে, কিন্তু তার ভেতরে এমন অক্ষরে লেখা ছিল যেটা কিনা তারা পড়তে পারছিল না। তখন স্টিজ আর কি করতো, তখন সেইটাই সিদ্ধান্ত নেয় যে এই বইটাকে যে নিজের হাতে লিখেছে তাকে গিয়ে একদম ডাইরেক্ট জিজ্ঞেস করবে যে এর ভেতরে কি লেখা আছে, কিভাবে আবার কাউকে বাঁচানো যেতে পারে। এবং সে যখন সেই বইটার লেখকের নাম
নামটা যখন দেখে সেটা দেখে তার চোখ একদম দাঁড়িয়ে গেছিল, সে একদম অবাক হয়ে গেছিল। এবারে আমরা দেখতে পারি এমন একটা উড়ন্ত জায়গা যেটার নাম হচ্ছে অ্যাক্রোপলিস, এবং খুবই হাই লেভেলের ডিমনি এই জায়গাটায় থাকতে পারে। আর এই বইটাকে যে লিখেছিল সেই লোকটা ওই জায়গাতেই আছে, এবং সেও একটা ভ্যাম্পায়ার, এবং তার নাম হচ্ছে ব্র্যাসডি। আর এরই সাথে ও আমার বড় দাদা। আরে ইয়ার, ও তোমার দাদা? তাহলে তো কোনো ব্যাপারই না, ঘরে ঘরের ব্যাপার। কিন্তু এদিকে আমরা দেখতে পারি স্টিজের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল, তার গা হাত পা ঠান্ডা হয়ে কাঁপতে লেগে যায়, সে খুবই ভয় পেতে থাকে, সে বলতে থাকে যে আমি ওখানে যেতেই চাই না কিছুতেই। আরে স্টিজ, তুমি এটা কি বলছো? ওখানে আমাদের মতো কোনো নর্মাল ডিমেন যেতে পারবে না, তুমি একটা হাই লেভেলের ভ্যাম্পায়ার, আর এরই সাথে সে তোমার বড় দাদা, তুমি ছাড়া ওখানে আমাদের মধ্যে আর কেউ যেতে পারবে না। অনেক করে কথাবার্তা বলার পরে আমরা দেখতে পারি স্টিজকে শেষ পর্যন্ত রাজি হতেই হলো, এবং যাওয়ার জন্য যারা দুজনকে নিযুক্ত করা হলো সেটা হচ্ছে স্টিজ আর বেল, আর ফুইমিকে রাখা হলো ওলফের কাছে যাতে তার উপরে আর কোনো বিপদ আপদ না আসে। ঠিক তখনই আমরা দেখতে পারি বেল যে কিনা স্টিজকে নিয়ে সে তার নিজের রুমে চলে আসে। স্টিজ, আমি তোমার মধ্যে একটা শক্তিশালী পাওয়ারকে অনুভব করতে পারছি, যেটা কিনা তুমি নিজেও জানো না যে তোমার মধ্যে আছে, বাট সেটা এখন লক হয়ে আছে। আর তাছাড়াও আমি এটা জানতে চাইছি যে তুমি তোমার দাদার প্রতি এত ভয় পাও কেন? তখন স্টিজ তার পুরনো কথা বলতে থাকে যে আমাকে শক্তিশালী বানানোর জন্য আমার দাদা আমার উপরে উল্টো পাল্টা এক্সপেরিমেন্ট করতো, আমাকে কারেন্ট শক দিয়ে চেষ্টা করেছিল, বাট তবু আমার পাওয়ারটা অ্যাক্টিভেট হয়নি। আর আমার দাদা আমাকে সবসময় এটাই বলতো যে স্টিজ, এবারে তোমার পাওয়ারটা অ্যাক্টিভেট হবেই হবে, তুমি চিন্তা করো না। তারপরে একদিন আমাকে একটা জঙ্গলে ছেড়ে দিয়েছিল, যেখানে কিনা অনেকগুলি ভয়ঙ্কর দৈত্যদানব মনস্টার ছিল, যাদের মাঝখানে আমাকে একদিন এক রাত থাকতে হবে, এবং সেখান থেকে যদি আমি সার্ভাইভ করে যেতে পারি তাহলে নাকি আমার শক্তিটা আবার বেড়ে যাবে। কিন্তু সেখান থেকেও যে আমি বেঁচে ফিরে আসতে পেরেছি সেটাই অনেক বড় ব্যাপার। কিন্তু ব্যাপারটা ওখানেই দাঁড়ায়নি, আমাকে একটা ঠান্ডা বরফ এলাকার জায়গায় ছুড়ে ফেলে দেওয়া হয়েছিল, এমনকি একটা মরুভূমি জায়গায় আমাকে 1 মাস ধরে রাখা হয়েছিল আমার শক্তিটাকে বাড়ানোর জন্য। কিন্তু তারপরেও আমাকে আমার দাদা সেই একই কথাই বলে যেত যে ভাই তুমি চিন্তা করো না, তোমার পাওয়ারটা অনেকটাই বেড়ে যাবে, আমার উপরে ভরসা রাখো। তারপরে আমি আসল সত্যিটা একদিন জানতে পারলাম, আর সেটা হচ্ছে আমার দাদা আমাকে মারার জন্যই চেষ্টা করছিল, আমি জাস্ট তার কাছে একটা এক্সপেরিমেন্টের সাবজেক্ট ছাড়া আর কিছু ছিলাম না। তারপরে একদিন আমার হাতটাকে বেঁধে দিয়ে সে আমার উপর একটা গুলি চালায়, এবং আমার হৃৎপিণ্ডের এমন একটা জায়গায় গুলি চালায় যার জন্য আমার হৃৎপিণ্ড ওখানে বন্ধ হয়ে যায়। আর তাই জন্য আমি আমার দাদাকে এত ভয় পাই, আর ওখানের টর্চার আমি সহ্য করতে না পেরে ওখান থেকে পালিয়ে আসি। অন্যদিকে আমরা দেখতে পারি ফুইমির বডিটা আবার গায়েব হতে থাকে। এর সাথে আমরা দেখতে পারি বেল যে কিনা টেলিপোর্টেশন ম্যাজিক ইউজ করে স্টিজকে আবার তার ঘরে পৌঁছে দেয়, এবং বেল ওখান থেকে আবার চলে যায়, কারণ সে এর আগে ওখানে আর যেতে পারবে না। বেল যেই চলে যায় তখনই আমরা দেখতে পারি স্টিজ যে কিনা লুকিয়ে লুকিয়ে ওই রাজপ্রাসাদের ভেতরে ঢোকার চেষ্টা করতে থাকে। ঠিক তখনই আমরা দেখতে পারি ওর সামনে একটা ছোট্ট মেয়ে এসে দাঁড়িয়ে যায়, যার নাম হচ্ছে লিজ, এবং এ ছিল স্টিজের ছোট বোন। আরে লিজ, অনেকদিন পরে দেখা হলো, তোমাকে খুব মিস করছিলাম, কেমন আছো তুমি? এদিকে আমরা দেখতে পারি উলফ যে কিনা ফুইমিকে কাঁধে করে নিয়ে একজন ডাক্তারের কাছে নিয়ে যেতে থাকেন, যে ডাক্তার ফুইমিকে বাঁচাতে পারেন, এবং তার নাম হচ্ছে ফ্র্যাঙ্কেস্টাইন। আর এদিকে আমরা দেখতে পারি লিজ যে কিনা স্টিজের উপরে হামলা করেই যাচ্ছিল, আর এটির সাথে লিজ বলতে থাকেন তুমি তো আমাদেরকে ছেড়ে চলে গেছিলে, তাহলে আবার এখানে কেন ফিরে এসেছো? আমাদের বড় দাদার তোমার কোনো দরকার নেই। তখনই আমরা দেখতে পারি লিজ যে কিনা ওখানে একটা ম্যাজিক্যাল স্পেল ক্যাস্ট করে দেয়, যার জন্য আমরা দেখতে পারি একটা খুবই বড় ঘুষি স্টিজের উপরে পড়ে, আর আমরা দেখতে পারি স্টিজ যে কিনা মাটি ফুটো করে একটা জেলের ভিতরে ঢুকে যায়, এবং আমরা দেখতে পারি স্টিজ যে কিনা শত চেষ্টা করেও ওই জেলের লোহাগুলোকে সে বাঁকিয়ে খুলতে পারে না। তখন সে দেওয়ালের একটা পাশে রাখা বোতামকে দেখতে পায়, যেখানে লেখা ছিল যেটা টেপা উচিত নয়, তবু সে বোতামটাকে টিপে দেয়। তখনই আমরা দেখতে পারি ওই জেলের পেছন দিকে একটা দরজা ওপেন হয়ে যায়, আর স্টিজ সেই জায়গা দিয়ে যেতে থাকে। তখনই আমরা দেখতে পারি ওই জায়গায় তার বোন দাঁড়িয়ে ছিল। দাদা, তুমি তাহলে এখানে চলে এলে, আমি ভাবলাম তুমি হয়তো আসতে পারবে না। যাই হোক, এখানে একটা রুলস আছে, যে কেউ আমার এই জায়গায় এসে যদি আমাকে হারিয়ে দিতে পারে তাহলে তাকে আমি এই জেল থেকে মুক্ত করে দেব। তখন সে মাটির ভেতর থেকে কিছু জম্বিকে বার করে নেয়, তুমি যদি জম্বিগুলোকে হারাতে পারো তাহলে আমি তোমাকে এখান থেকে ছেড়ে দেবো। ঠিক তখনই আমরা দেখতে পারি স্টিচ যে কিনা একটা জবরদস্ত হামলা ওই জম্বিগুলোর উপর করে দেয়, কিন্তু আমরা দেখতে পারি সেই জম্বিগুলোর তাদের কিছুই হয়নি, তারা তাদের নিজের জায়গায় একদম ঠিকঠাক ছিল। এবং এরই সাথে ওদের মধ্যে একটা জম্বি যে কিনা স্টিজের ঘাটটাকে ধরে মাটিতে একটা কাছাড় মেরে রেখে দেয়, এবং তার পাটাকে উপরের দিকে তুলে তাকে উত্তম মধ্যম আরো জোরে জোরে কেলাতে থাকে। স্টিজকে আমরা দেখতে পারি যে কিনা এই দুটো জম্বির সাথে ফাইট করে উঠতে পারে না, কারণ এই জম্বিগুলো অনেকটাই শক্তিশালী, তাছাড়াও এরা একদম ইমর্টাল, এরা কিছুতেই মরতেই চায় না। মরা তো দূরের কথা, এদের একটু জ্বালা যন্ত্রণা বেদনা বলে কিছুই হয় না। অন্যদিকে আমরা দেখতে পারি উলফ যে কিনা ফুইমিকে নিয়ে ফ্র্যাঙ্কেস্টাইনের ক্লিনিকে চলে আসেন, এবং
এবং ফ্র্যাঙ্কেনস্টাইন তাকে দেখে তার চিকিৎসা করাও শুরু করে দেয়। আর এদিকে আমরা স্টিচকে দেখতে পাই যে কিনা হার মানার ছেলে কিছুতেই নয়। সে বারবার সেই বটমটাকে প্রেস করতে থাকে আর বারবার সেই জম্বিগুলোকে চ্যালেঞ্জ করতে থাকে। আর আমরা দেখতে পারি স্টিচের দাদা ব্র্যাসডি যে কিনা লিজের কাছে চলে আসে এবং লিজ তাকে দেখে খুবই অবাক হতে থাকেন এবং ভয় পেতে থাকেন, কারণ তাদের ছোট ভাই এবং লিজের দাদা স্টিচ যে ওখানে এসেছেন আর স্টিচকে যে সে একটা বন্দি বানিয়ে রেখেছে এই কথাটা ব্র্যাসডি জানে না, এবং তার বোন ব্র্যাসডির কাছ থেকে এই কথাটা লুকিয়ে রাখার জন্য সে এতটা ভয় পাচ্ছিল। আর এদিকে আমরা দেখতে পারি স্টিচ যে কিনা চেষ্টার উপরে চেষ্টা করতেই থাকে, যার জন্য সেই জম্বিগুলো একদম বোর হয়ে যায়। তারা বিরক্ত হয়ে লিজকে ইনফরমেশন জানাতে আসে যে ওই মালটা কিছুতেই হার মানছে না, বারবার দাঁড়িয়ে পড়ছে। আর এই কথাটা তখন তাদের বড় দাদা মানে ব্র্যাসডি জানতে পেরে যায়। আর অন্যদিকে ফ্র্যাঙ্কেনস্টাইন বলতে থাকেন ফুইমিকে যদি বাঁচাতে হয় তাহলে স্টিচের শরীরে যতগুলি ভ্যাম্পায়ার রক্ত আছে সবগুলো ফুইমিকে খাওয়াতে হবে, তবেই ফুইমি বাঁচতে পারবে। তখনই উলফ তাকে ধরে বলে যদি এরকমটা করা হয় তাহলে তো স্টিচ মরে যাবে, এছাড়া কি আর কোনো রাস্তা নেই নাকি? অন্যদিকে আমরা দেখতে পারি ব্র্যাসডি সে যখন কারাগারে আসে সে তখন তার ভাইকে দেখতে পায়। দাদা তুমি আমার উপর রেগে যেও না, তুমি যেরকমটা ভাবছো ব্যাপারটা ঠিক সেরকম নয়। ঠিক তখনই আমরা দেখতে পারি ব্র্যাসডি যে কিনা তার উপরে আরো গোটা কত গুলি মেরে দেয়, এবং গুলি মারার পরই আমরা দেখতে পারি স্টিচ যে কিনা আবার নিজের জ্ঞানটা ফিরে পায়, কারণ এই বুলেটটাই এমন ছিল যেটার জন্য যে কেউ হিল হয়ে যেতে পারে আবার। তখন এই জম্বিগুলো এই সত্যি কথাটা জানতে পেরে একদম অবাক হয়ে গেছিল যে স্টিচ হচ্ছে ব্র্যাসডি এর নিজের ভাই। স্টিচ আমি তোমাকে খুবই মিস করছিলাম। ফালতু কথা বলার আমার টাইম নেই, এই বইটা নাও আর আমাকে বলো এটার মানে কি। আরে এই বইটা তো আমি লিখেছি, আচ্ছা তোমার অটোগ্রাফ চাই? নাও দিচ্ছি। আরে না না আমার অটোগ্রাফের কোনো দরকার নেই, আমি আসলে জানতে চাই যে এই বইটা দিয়ে কিভাবে একটা মানুষকে আবার বাঁচিয়ে দেওয়া যায়। ঠিক অন্যদিকে আমরা দেখতে পারি বেল যে কিনা ওই ফ্র্যাঙ্কেনস্টাইনের কাছে চলে আসে এবং এও ফ্র্যাঙ্কেনস্টাইনকেও চিনে। তখন সে আবার বলতে থাকে ফ্র্যাঙ্কেনস্টাইন তুমি মিথ্যা কথা কেন বলছো? আমি জানি ফুইমিকে বাঁচানোর জন্য আর একটা রাস্তা আছে। অন্য একটা রাস্তার কথা শুনি হলফ তো খুবই রেগে যায় এবং সে তাকে ঘাড় ধরে একদম মাটিতে ঠুসে দেয়। বল বল আর কি রাস্তা আছে, যদি থাকে তুই আমাকে কেন মিথ্যা কথা বলছিলিস? এদিকে আমরা দেখতে পারি স্টিচ আর তার দাদার মধ্যে একটা জবরদস্ত তর্কাতর্কি কথাবার্তা লেগে যায় এবং এই সমস্ত জিনিস দেখে লিজ খুবই খারাপ ভাবতে থাকেন। সে মনে মনে ভাবতে থাকে যে আমার দাদা আমার সাথে কোনোদিন এরকম মন খুলে কথা বলেনি। ব্র্যাসডির মুখে হাসি দেখছেন ওই জম্বিগুলো অবাক হয়ে যাচ্ছে যে ব্র্যাসডি হাসছে, এটা তো আমি প্রথমবার দেখছি। তখনই আমরা দেখতে পারি লিজ যে কিনা রেগে গিয়ে তার পাশে থাকা দুটো জম্বিকে একদম জ্বালিয়ে পুড়ি শেষ করে দেয়। অবশ্য তার আবার বরের জন্মে যাবে। বা লিজ কি হলো, তুমি এতটা রেগে যাচ্ছ কেন? দাদা আমি সবসময় তোমার জন্য হেল্পফুল হতে চাইছিলাম, তবু আমি জানি না এতদিন ধরে তোমার সেবা করার পরও আজ যখন তোমার ভাই তোমার কাছে ফিরে এলো আমার থেকে তুমি তাকে এত বেশি গুরুত্ব কেন দিচ্ছ? এটা বলে সে কান্নাকাটি করতে থেকে যায়। ঠিক তখনই আমরা দেখতে পারি ব্র্যাসডি যেখানে তাদের ছোট বোনকে সান্ত্বনা দিতে থাকেন আর বলতে থাকে যে তুমি যেরকমটা ভাবছো ওরকম কিছুই নয়, আমরা দুজনেই তোমাকে খুবই ভালোবাসি। তখন স্টিচ বলতে থাকেন আরে ইয়ার আমার ছোট বোন তুমি না সেই আগের মতোটাই আছো, তুমি এখনো চেঞ্জ হওনি। তখন লিজ বলতে থাকে তুমি আমার মনের কথা কি করে জানবে, তুমি কিছু জানো না আমার ব্যাপারে। তখন স্টিচ বলতে থাকেন আর তুমিও তো আমার ব্যাপারে কিছু জানো না, না চেষ্টা করেছো জানার, তাহলে আমি কেন চেষ্টা করব তোমার ব্যাপারে জানার? আমরা দুজনেই সেম। স্টিচ আমি তোমার কথাটা রাখতে রাজি আছি, কিন্তু তার বদলে তোমাকে আমার একটা কথা রাখতে হবে। এদিকে ফ্র্যাঙ্কেনস্টাইন বলতে থাকেন এমন একটা মনস্টার আছে যেটাকে কিনা আমি বানিয়েছিলাম আর সেটা এখন আমার আউট অফ কন্ট্রোলের বাইরে চলে গেছে। সে এতটাই শক্তিশালী, সমস্ত ডিমনকে সে একাই মেরে রেখে দেওয়ার সামর্থ্য রাখেন। অন্যদিকে আমরা ব্র্যাসডিকেও দেখতে পারি সেও একই সাথে ওই ডিমেনটার কথাই বলছিল আর সেই ডিমেনটাকে মারার জন্য সে স্টিচকে বলে যে তোমাকেই ওই ডিমেনটাকে মারতে হবে। তখন ফ্র্যাঙ্কেনস্টাইন বলতে থাকেন আমার তৈরি আবিষ্কার ওই মনস্টারটাকে যদি মারতে পারো ওর কাছ থেকে একটা জিনিস পাওয়া যাবে আর সেই জিনিস দিয়েই ফুইমিকে বাঁচিয়ে দেওয়া যেতে পারে। তখন আমরা দেখতে পারি উলফ রেডি হয়ে যায় ওই মনস্টারটাকে মারার জন্য। আর এদিকে আমরা দেখতে পারি সেই মনস্টারটা যে কিনা রাস্তায় রাস্তায় ঘুরে সমস্ত মানুষের হাত পা কেটে কেটে নিজের শরীরে লাগাচ্ছিল। আচ্ছা দাদা তুমি এটাই ভাবো তোমরা ওকে হারাতে পারছো না, তাহলে আমি কি করে হারাবো? আমি তো অনেকটাই দুর্বল। হ্যাঁ আমি জানি স্টিচ তুমি এখন দুর্বল, কিন্তু তোমার ভিতরে যে জিনিসটা আছে সেটাকে যদি আমি আনলক করে দিই তাহলে তুমি আমাদের সবার থেকে বেশি শক্তিশালী হয়ে যাবে। আর সেটা হলো সেই বুলেট যেটা কিনা আমি ছোটবেলায় তোমার হৃৎপিণ্ডের ভিতরে ঢুকিয়ে সেটাকে বন্ধ করে দিয়েছিলাম। তখনই ব্র্যাসডি একটা ছোট্ট মার্বেল পাথর তার সামনে তুলে ধরে। তুমি কি এটা চিনতে পারছো? এটা কি? এটা হচ্ছে অনেক একটা বড় পাথর ছিল, এটাকে যে ছোট বানিয়ে দিয়েছিল সেটা হচ্ছে তুমি। আশা করছি তোমার ছোটবেলার কথা মনে পড়ছে যখন কিনা আমি তোমার উপরে এক্সপেরিমেন্ট করতাম তোমার পাওয়ারটাকে আনলক করার জন্য। সত্যি কথা বলতে
আমি আমার এক্সপেরিমেন্টে সাকসেসফুল হয়েছিলাম, কিন্তু ঠিক একই সাথে আমি ওই এক্সপেরিমেন্টে ফেলও হয়ে গেছিলাম। ছোটবেলায় একদিন তুমি আমাকে একটা বড় পাথরের কাছে নিয়ে এসেছিলে তোমার নতুন অ্যাবিলিটি দেখানোর জন্য, এবং তুমি যখন তোমার নতুন পাওয়ারটাকে ইউজ করো তখনই আমি দেখতে পারি আমার চোখের সামনে একটা খুবই বড় পাথরকে একদম কম্প্রেস করে ছোট বানিয়ে দিয়েছিলে। আর তোমার এইরকম পাওয়ার দেখে আমি একদম অবাক হয়ে গেছিলাম। তখনই আমি বুঝে গেছিলাম যে আমার এক্সপেরিমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। কিন্তু এরই সাথে তুমি এত ছোটবেলায় এতটা শক্তি ব্যবহার করার জন্য তুমি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেছিলে। শুধু ওটা একবার নয়, এরকম বারবার তুমি যখনই আনইনটেনশনালি তোমার অজান্তেই যখনই এই শক্তিটাকে ব্যবহার করো ওখানে অনেক বড় ধ্বংস হয়, আর এরই সাথে তুমি অজ্ঞান হয়ে পড়ে যাও। তুমি ধীরে ধীরে মরতে থাকছিলে, তোমার বডি ওই পাওয়ারটাকে সহ্য করতে পারছিল না। তখন আমি জানতে পারলাম যে আমার এক্সপেরিমেন্টটা কোথায় ভুল হয়েছিল, আর সেটা হলো তোমার এত ছোটবেলা বয়সে তোমার শরীরে এতটা শক্তিশালী পাওয়ারকে অ্যাক্টিভেট করাটাই আমার সব থেকে বড় ভুল, যার জন্য এত শক্তিশালী পাওয়ারটা তোমার এই নরম শরীর কিছুতেই সহ্য করে উঠতে পারছিল না, আর তুমি ধীরে ধীরে মরছিলে। আর তাই জন্য আমাকে তোমার বুকের ভেতরে ওই গুলিটা মেরে তোমার এই পাওয়ারটাকে সিল করতে হয়েছিল। আর দেখো আজকে তুমি কত বড় হয়ে গেছো। এবারে আমি যদি তোমার এই বুলেটটাকে তোমার বুক থেকে বার করে দিই তাহলে তোমার এই পাওয়ারটা তোমার এই শরীরটাকে এখন সহ্য করে নিতে পারবে। না না, আমার সবকিছু দরকার নেই, এমনি তো আমি কি করে বাঁচাতে হয় মানুষকে শুধু ওইটাই জানা দরকার ছিল। আমার ওরকম পাওয়ারের কোনো দরকার নেই। যেটা শুনে ব্রাসডি তো একদম অবাক হয়ে গেছিল। তখন ব্রাসডি আর কি করে, সে তার জম্বিকে অর্ডার দেয় যে তোমরা আমার ভাইকে মেরে ফেলো। স্টিচ, এবারে তুমি কি করবে? তুমি নিজে মরবে এখানে, নাকি তুমি তোমার পাওয়ারটাকে আনলক করে এদেরকে মেরে ওই মানুষটাকে আবার বাঁচাতে যাবে? চয়েস তোমার, তুমি চুজ করো কি চুজ করবে। এদিকে আমরা দেখতে পারি উলফ যে কিনা অন্য একটা টেরিটরিতে এসেছিল সেই মনস্টারটাকে খুঁজে মারার জন্য। তখনই আমরা দেখতে পারি একটা খুবই বড় শুয়োর সে এসে ওই উলফের উপরে অ্যাটাক করতে যায়। আমরা দেখতে পারি একটা মনস্টার এসে তার পেছন দিক থেকে তার পেটটাকে একদম পুরো ফুটো ফুটো করে তার পেট থেকে নাড়ি ভুড়ি বার করে রেখে দেয়। আর এইরকম রক্তাক্ত বিভৎস জিনিস দেখে উলফ তো একদম ভয় পেয়ে যাচ্ছিল যে এটা কি হয়ে গেল। তখন আমরা জানতে পারি ওই শুয়োরটাকে যে এইভাবে মেরেছিল সে ছিল সেই মনস্টারটা যে মনস্টারটাকে মারার জন্য ব্রাসডি আর ফ্র্যাঙ্কেনস্টাইন অর্ডার দিয়েছিল। আর এদিকে আমরা দেখতে পারি সেই জম্বিগুলো যারা কিনা স্টিজের উপরে হামলা করে যাচ্ছেন। দাদা তুমি এটা কি করতে চাইছো? আমাকে হেল্প না করে এরকম কেন করছো আমার সাথে? ঠিক তখনই আমরা দেখতে পারি ব্রাসডি যে কিনা একটা চুটকি মেরে তার ভাইয়ের বুক থেকে সেই বুলেটটা আবার বার করে রেখে দেয়। এবারে আমরা দেখতে পারি স্টিজের বুকটা ধড়ফড় ধড়ফড় করতে শুরু করে দেয়, মানে অনেক দিন পরে তার হৃৎপিণ্ড আবার চালু হওয়া শুরু হয়ে গেছিল। ঠিক তখনই আমরা দেখতে পারি সেই জম্বিগুলো যখনই স্টিজের উপর একটা হামলা করতে যাচ্ছিল তখনই স্টিজ এমন একটা অ্যাটাক করে দেন এক পলকের মধ্যে আমরা দেখতে পাই সেই জম্বিগুলো একদম হাড্ডি গুড্ডি বেরিয়ে তারা ওখানে মরে যায়। এরপরে আমরা দেখতে পাই স্টিজ যে কিনা ওই জায়গা থেকে বেরিয়ে যেতে থাকেন। আমার ভাই আমি জানি তুমি ওই মনস্টারটাকে মেরে রেখে দিতে পারবে, তোমার পাওয়ার এখন এতটাই বেড়ে গেছে, আর তুমি যদি এই কাজটা করে নিতে পারো আমি কথা দিচ্ছি তোমার ওই মানুষটাকে আমি আবার বাঁচিয়ে দেব। এদিকে আমরা দেখতে পারি উলফের কাছে যে মনস্টারটা এসেছিল যাকে কিনা ফ্র্যাঙ্কেনস্টাইন বানিয়েছিল তার নাম হচ্ছে আকিমো। আর সে আসার সাথে সাথেই উলফের উপরে অনেকগুলি হামলা করতে থাকেন। উলফ তার একটা হাত ভেঙে রেখে দিল, সেই হাতটা আবার অটোমেটিক ঠিক হয়ে যায়। তখন উলফ ভেবে নিয়েছিল যে একে এত সহজে হারানো যাবে না, একে হারাতে গেলে আমার অরিজিনাল পাওয়ারটাকে ব্যবহার করতে হবে। সে তখন একটা উলফের ফর্ম নিয়ে নেয় তাকে মারার জন্য। আর এদিকে আমরা দেখতে পারি স্টিজ যে কিনা উপরের কন্টিনেন্ট থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচের দিকে তাকাচ্ছিল যে তাকে কোন ডিরেকশনে ঝাঁপ মারতে হবে যাতে সে যেন ওই মনস্টার টেরিটরিতে যেতে পারে সেই মনস্টারটাকে হারানোর জন্য। এটা বলার সাথে সাথেই আমরা দেখতে পারি সে উপর থেকে নিচের দিকে ঝাঁপ মেরে দেয়। আর এদিকে আমরা দেখতে পারি উলফ যে কিনা একটা অরিজিনাল উলফের ফর্ম নিয়ে নেওয়ার জন্য তার স্পিড এবং তার কম্ব্যাট ফাইটের পাওয়ার আরো বেশি বেড়ে যায়। তখন আমরা দেখতে পারি আকিমো যে কিনা উলফের সাথে বেশিক্ষণ লড়তে পারে না, তার এতটাই শক্তি বেড়ে গেছিল যে সে উলফের কাছে টিকতেই পারছিল না। এরই সাথে আমরা দেখতে পারি উলফ যে কিনা তার হাতে আরো বড় বড় নখ তৈরি করে আরো স্পিডের সাথে তার বুকটাকে কেটে একদম ঝাঁঝরা করতে থাকেন, কারণ তার হাতে বেশি টাইম নেই, খুবই তাড়াতাড়ি সে আবার উলফ ফর্ম থেকে একটা নর্মাল ফর্মে চলে আসবে। তখনই আমরা দেখতে পারি উপর থেকে কোন একটা জিনিস বিল্ডিং ভেঙে ঢুকে যায়, যেটার দিকে উলফ তাকিয়ে থাকেন এটা কি ছিল। তখন আমরা জানতে পারলাম এটা ছিল স্টিচ যে কিনা উপর থেকে উড়ে উড়ে ওই বিল্ডিং এর উপরে পড়েছিল। এরই সাথে আমরা দেখতে পারি উলফ যাকে কেটে কেটে এতগুলো চেলা করে রেখে দিয়েছিল তার বডিটা আবার নিজের
উলফের জায়গায় এসে জুড়ে যায়, যেটা দেখে উলফ তো খুবই রেগে যেতে থাকেন। আর এরই সাথে তার কাছে টাইমও কম ছিল, সে ধীরে ধীরে একটা মানুষের পরিবর্তন হতে থাকে। আবার ঠিক তখনই আমরা দেখতে পারি স্টিচ উলফের সামনে চলে আসছেন। আরে তোমার টাইম শেষ হয়ে আসছে, আমি জানি, এবারে ফাইটটা আমাকে করতে দাও, আর পরে তুমি নয় আবার এসো। এই কথাটা বলার সাথে সাথে আমরা দেখতে পারি উলফ যে কিনা তার এই কথাতে রাজি হয়ে যায়। আরে তুমি একা এসেছো আমার সাথে লড়ার জন্য? তুমি কি পারবে একা আমাকে ঠেকাতে? হ্যাঁ আমি একাই এসেছি, আর আমার মনে হয় আমি একাই তোমাকে লটকে রেখে দিতে পারি। তখনই আমরা দেখতে পারি আকিমো যে কিনা অনেকগুলো সুচল অ্যাটাক স্টিজের উপরে করে দেয়। তখন স্টিজ একটা পায়ের উপরে লাথি ম্যাজিক ক্যাস্ট করে তার সমস্ত সুচল অ্যাটাক গুলিকে ভেঙে রেখে দেয়। তোমার এই অ্যাটাকটা, এটা একটু অন্যরকম, এটা আমাকে পাগল করে দিচ্ছে, আমি এরকম অ্যাটাক কখনো দেখিনি। তখন আমরা দেখতে পারি স্টিজ যে কিনা আরো কিছু জবরদস্ত অ্যাটাক করে মাটির উপরে অনেকগুলি বিস্ফোরণ করতে থাকে। আর আমরা দেখতে পারি আকিমো যে কিনা তার সমস্ত অ্যাটাক গুলো কখনো ডজ করে নেয়। আচ্ছা তাহলে তুমি কি এইটুকুনি অ্যাটাকই করতে পারো? মনে হচ্ছে তোমাকে এরকম অ্যাটাক করে হারানো যাবে না, তোমাকে হারানোর জন্য সব থেকে পাওয়ারফুল অ্যাটাকটাই আমাকে করতে হবে দেখছি। এটা বলার সাথে সাথে আমরা দেখতে পারি স্টিচ একটা অ্যাটাক করতে যান, আর সেই অ্যাটাকটা অনেকটাই গোকুর মতো দেখতে লাগছিল। গোকু হচ্ছে ড্রাগন বল অ্যানিমে সিরিজের মেইন ক্যারেক্টার, এবং তার সব থেকে পাওয়ারফুল অ্যাটাক হচ্ছে ওই কামেহামেহা। আর ওই অ্যাটাকটাই এখন স্টিচ করতে যাচ্ছিল, কারণ সে মাঙ্গা অনেক পরিমাণে রিড করেছিল, অ্যানিমেও দেখেছিল, তাই জন্য সে বলতে পারো গোকুর একটা খুবই বড় ফ্যান। আর এই কামেহামেহা অ্যাটাকটা সে যখনই করতে যাচ্ছিল, তার ওই অ্যাটাকটা কমপ্লিট করার আগে আকিমো তাকে একটা লাথ মেরে অনেক দূরে ছুড়ে ফেলে রেখে দেয়। এটা কিরকম অ্যাটাক ছিল, এটা দেখে আমার কিরকম একটা যেন ভয় ভয় লাগছিল, তাই জন্য ভাবলাম তোকে লাথ মেরে দূরে সরিয়ে দেওয়াটাই ভালো হবে। কিন্তু আমি এটা বলতে পারি স্টিচ, তুই যে অ্যাটাকটা আমার উপরে করতে যাচ্ছিলিস সেটাও একটা ফালতু অ্যাটাকই হবে, তুই ওই রকম অ্যাটাক দিয়ে আমাকে মারতে পারবি না। আমরা দেখতে পারি স্টিচ এই কথাটা শুনে সে খুবই রেগে যায় এবং সে তার পাওয়ারটাকে আরো বেশি বাড়াতে থাকে। কি বললি? আমি যে অ্যাটাকটা করতে যাচ্ছিলাম ওটা ফালতু? সালা ফালতু যদি হয় আমাকে করতে তো দিতে, একবার দেখে দিতাম ফালতু না কতটা কাজের ওটা। আরে এটা যার অ্যাটাক না, সে হচ্ছে আমার হিরো, আর আমি তো তার একদম পায়ের সমানও বরাবর নয়। যদি অরিজিনালটা যদি এখানে আসতো না, তোর সামনে দাঁড়াতো না, তাহলে তুই তোর জায়গায় দাঁড়াতে পারতিস না, অনেক আগেই ছাই হয়ে উড়ে চলে যেতিস। ওই জন্য মশা মারতে আর আমি হাতিকে ডাকবো না, তোকে হারানোর জন্য আমার পাওয়ারটাই যথেষ্ট, ওই রকম গ্রেট লেভেলের পাওয়ার ইউজ করার আমার কোনো দরকারই নেই। তখনই আমরা দেখতে পারি আকিমো আবার সিরিয়াস হয়ে যায় এবং সে তার বুকটাকে ফাটিয়ে অনেক বড় একটা দাঁতওয়ালা মুখ বার করে নেয় স্টিচকে খাওয়ার জন্য। আর এদিকে আমরা দেখতে পারি স্টিচ যেখানে তার পাওয়ার লেভেলটাকে আরো বেশি বাড়িয়ে নিতে থাকে, এবং আমরা দেখতে পারি তারা দুজন যখন একে অপরের দিকে একটা জবরদস্ত ঘুষি মারতে আসেন, আমরা দেখতে পারি স্টিচ যেখানে তার একটা ঘাড় এবং মাথা ধরে ছিঁড়ে তার হাতে তুলে ধরে রেখে দেয়। আরে বাহ, তোমার পাওয়ারটা সত্যিকারে অনেকটাই সুন্দর, অনেকটাই শক্তিশালী। আরে সুন্দর শক্তিশালী বলার দরকার নেই, এত তাড়াতাড়ি আমি তোমাকে মরতে দেবো না, এটা বলে সে তাকে হাওয়ার দিকে ছুড়ে মারে। তখনই আমরা দেখতে পারি আকিমু যেখানে তার বডিটাকে আবার রিজেনারেট করে নেয়। অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে আমি তোমাকে কিরকম করে মারবো, এবারে আমি বুঝে গেছি, তোমাকে আমার স্পেশাল মুভ দিয়ে মারবো। এটা বলে সে তার ওই স্পেশাল অ্যাটাকটা করে তার ওই বুকটাকে চিপে ধরে রাখে, এবং এর সাথে আমরা দেখতে পারি ভেতর থেকে তার হৃৎপিণ্ড এবং বাইরে থেকে তার শরীরটাকে পুরো একদম থেঁতো করে তাকে চিপে মেরে ফেলে রেখে দেয়। এদিকে ফ্র্যাঙ্কেস্টাইন বলতে থাকেন, আমি যখন এক্সপেরিমেন্ট করছিলাম একটা জবরদস্ত ক্রিয়েচারের, তার জন্য একটা পারফেক্ট বডি আমি পাচ্ছিলাম না, তখনই একদিন হঠাৎ করে আমার ঘরের সামনে একটা পার্সেল ডেলিভারি হয় এবং তার ভেতরে একটা মৃতদেহ আমি পাই, এবং সেই মৃতদেহটা আমার এই এক্সপেরিমেন্টের জন্য একদম পারফেক্ট ছিল, আর সেটা ছিল এই আকিমুর বডি। ঠিক তখনই আমরা দেখতে পারি ওর ঘরটা ওখানে ব্লাস্ট হয়ে যায়, এবং সেখানে যারা ব্লাস্ট করে এসেছিল তারা ছিল ব্রাসডি আর লিজ, এবং আমরা দেখতে পারি লিজ যেখানে তার জাজমেন্ট ইম্প্যাক্ট পাওয়ার দিয়ে সে ফ্র্যাঙ্কেস্টাইনকে তার জেলের ভিতরে ভর্তি করে রেখে দেয়। তারপরে সে তার ভাইয়ের কাছে চলে আসেন আর বলতে থাকেন, চলো আমাকে ওই মেয়েটার কাছে নিয়ে চলো, কারণ তুমি তো তাকে বাঁচাতে চাও, কি তাই না? ঠিক তখনই আমরা দেখতে পারি স্টিচ সে তার বড় দাদা এবং ছোট বোনকে নিয়ে ফুইমির কাছে ওখানে চলে আসে, এবং আমরা দেখতে পারি ব্রাসডি যেখানে একটা বন্দুক বার করেন, এবং সেই বন্দুক দিয়ে সে ফুইমির শরীর থেকে কিছু ব্লাড স্যাম্পল নিয়ে নেয়, এবং সেই স্যাম্পল দিয়ে সে তাকে রিসার্চ করবে এবং গবেষণা করে সে এটা জানবে যে কিভাবে তার ওই শরীরটাকে আবার ফিরিয়ে আনা যায়। এরপরে আমরা দেখতে পারি একদিন রাতে বেলা লিজ আর ফুইমি দুজনে মিলে একটা খাটের উপরে শুয়েছিল, আর ঠিক ওই সময় ওখানে একটা ছেলে আসে আর সে ফুইমিকে ওখান থেকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। পরের দিন সকালে যখন লিজ বলে যে আমি যখন ঘুম থেকে উঠি তখন আমি দেখেছিলাম ফুইমি আমার পাশে ছিল না, ও মনে হচ্ছে কোথাও চলে গেছে। না না, আমার মনে হয় না ফুইমি কোথাও যেতে পারে, তাছাড়া ওর যে এখন অবস্থা, ও আমাকে ছেড়ে কোথাও যাবে না, আমার মনে হচ্ছে ওকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। এটা বলার পরে তারা সবাই মিলে ইনভেস্টিগেশন করতে লেগে যায় এবং খুঁজতে থাকে ফুইমিকে, সে কোথায় গেল। স্টিজ আমাদের বড় দাদা ফুইমির
শরীরের ভিতরে একটা লোকেশন ট্র্যাকার লাগিয়ে দিয়েছিল, আর ওইটা দিয়ে আমরা তাকে আবার ফলো করতে পারবো, তাকে আমরা খুঁজে বার করতে পারবো। ঠিক তখনই আমরা দেখতে পাই লিজ যে কিনা একটা ড্রাগনের উপরে চড়ে তার দাদার কাছে যেতে থাকে, যে কিভাবে সেই ট্র্যাকারটা ইউজ করে ফুইমিকে খুঁজে বার করা যায়। আর অন্যদিকে আমরা দেখতে পারি ডেকু তার গ্যাং দলবল নিয়ে সেই ছেলেটার খোঁজ খবর অলমোস্ট পেয়েই গেছিল, যে কিনা ফুইমিকে কিডন্যাপ করে নিয়ে গেছিল। এবারে আমরা দেখতে পারি লিজ যখন তার উপরের কন্টিনেন্ট তার দাদার বাড়িতে আসছিল, তখনই তাকে একটা পুলিশ ধরে নেয় এবং সে তাকে নিয়ে তার দাদার কাছে যেতে থাকেন, কারণ তার দাদার নামে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছিল এবং সে তার দাদাকে অ্যারেস্ট করার জন্য ওখানে এসেছিল। এবং যে মেয়েটা তাকে অ্যারেস্ট করার জন্য এসেছিল তার নাম হচ্ছে বেরস। সে তখনই একটা ম্যাজিক্যাল ক্যাস্ট করে দিয়ে ব্রাজডির গলায় একটা নেকলেস পরিয়ে দেয় এবং এই নেকলেসটার জন্য সে তার ম্যাজিকটাকে আর ইউজ করতে পারবে না। আর আমরা দেখতে পারি ব্রাজডি যেখানে একদম সিধা সিধা রেডি হয়ে গেছিল তার সাথে যাওয়ার জন্য, সে তখন তার বোন লিজকে বিদায় জানিয়ে বলতে থাকে যে তুমি একটু ঘরে থাকো, আমি একটু পরে আসছি। অন্যদিকে আমরা বেলকে দেখতে পাই যেখানে তার ম্যাজিকটাকে ইউজ করে এটা জানতে পেরে যায় যে ফুইমি এখন কোথায় আছে আর তাকে যে কিডন্যাপ করেছিল সে এখন কে। তো তখনই আমরা দেখতে পারি বেল ওই ছেলেটার কাছে চলে আসে এবং এই ছেলেটার নাম ছিল নীল, যে কিনা তার ভাই ছিল। আচ্ছা নীল, তুমি এবারে বলো তো তুমি ফুইমিকে কিডন্যাপ কেন করছো? ও তো আমার একটা বন্ধু, তোমার কি দরকার একে কিডন্যাপ করে? আরে আমি থোড়ি না ওকে কিডন্যাপ করতে এসেছি, আমাকে তো মা অর্ডার দিয়েছিল ফুইমি নামের ওই মেয়েটাকে কিডন্যাপ করার জন্য। যেটা শুনে তো বেল নিজেই খুবই অবাক হয়ে গেছিল, কারণ তার মা অনেকটাই শক্তিশালী। সে হঠাৎ করে ফুইমির মতো একটা সাধারণ মানুষকে বা বলতে পারো সাধারণ ভূতকে কেনই বা কিডন্যাপ করার কথাটা বলবে। এদিকে আমরা দেখতে পারি ওই জায়গায় স্টিজও একটা বিল্ডিং ভেঙে ওখানে চলে আসছে। আচ্ছা, তো এবারে বুঝলাম বেল, তাহলে তুমি আর তোমার ভাই দুজনে মিলে এই চক্রান্তটা করে ফুইমিকে আমার কাছ থেকে হাতিয়ে নিতে চাইছো কি, তাই না? তখন আমরা দেখতে পারি বেল যে কিনা তাকে সমস্ত কিছু কথা খুলে বলে দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পারি নীল যে কিনা ফুইমিকে নিয়ে একটা হাইড্রা কান্ট্রিতে চলে আসে, যে জায়গাটা হচ্ছে বেলের মা আর বাবা থাকে। এরপরে আমরা দেখতে পারি বেল যে কিনা স্টিচকে নিয়ে তার ওই হাইড্রা রিয়েলমে আবার নিয়ে যেতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পারি ব্রাজডিকে যে কিনা ছোটবেলায় অনেকটাই হাঁফাচ্ছিল, কাঁদছিল, খুব ভয় পাচ্ছিল, কারণ তার চোখের সামনে কেউ তার বাবাকে ধরে মারছিল। তার বাবার হৃৎপিণ্ডটা একজনের হাতে ছিল, যে কিনা যে কোনো মুহূর্তে তাকে ফাটিয়ে মেরে রেখে দিতে পারে। আর তার বাবার হৃৎপিণ্ডটাকে যে ধরে রেখেছিল সেটা ছিল একটা ওলফ। এবং আমরা দেখতে পারি ব্রাজডি সে তার পুরনো ঘরে আবার ফিরে এসেছিল। এইটা এই জন্যই তার কাছে একটা পুরনো ঘর, কারণ এই ঘরে সে তার বাবার সাথে থাকতো এবং তার বাবাকে যে মেরেছিল চুক্তি হিসেবে এই ঘরটা এখন তার হয়ে যাওয়ার কথা, তাই জন্য এই ঘরটা এখন ব্রাজডির কাছে একটা পুরনো ঘর। এরপরে আমরা দেখতে পারি ব্রাজডি সেই প্রাসাদের কিং এর কাছে চলে আসেন, যে কিনা একসময় তার বাবাকে মেরে দিয়েছিল। অন্যদিকে আমরা দেখতে পারি ফুমি একটা ঘরে চলে আসে, যেই ঘরে কিনা বেল এবং নীলের মা ছিল এবং সে ফুমিকে দেখা মাত্রই তাকে জড়িয়ে ধরে বলতে থাকে, ফুমি আমি তোমাকে অনেকদিন ধরে খুঁজছিলাম, আজকে তোমাকে দেখে অনেকটাই খুশি হয়েছি। ফুমি তো এই সমস্ত দৃশ্য দেখে একদম অবাক, এই মেয়েটা কি আর ইনি আমাকে কেনই বা জড়িয়ে ধরে এত ভালোবাসা দিচ্ছেন। আর এদিকে আমরা দেখতে পারি সেই উল্ফটা যে কিনা ব্রাজডিকে বলতে থাকেন যে আমার আন্ডারে একজন একটা ছেলে কাজ করতো, তার নাম হচ্ছে আকিমো, তাকে অনেকদিন ধরে হলো আমি দেখতে পাচ্ছি না। আমার সন্দেহ হচ্ছে যে তুমি তাকে মেরে কোথাও ট্রান্সফার করে দিয়েছিলে কি, তাই না? হ্যাঁ, তুমি ঠিকই ভেবেছো, ওটাকে আমি মেরেছি, কিন্তু তুমি এটাও ভাবো যে তুমি এই কথাটা জানতে পারলে কি করে, কারণ ওই ইনফরমেশনটা তোমাকে আমিই দিয়েছিলাম যাতে তুমি আমাকে এখানে ডাকো আর আমি এখানে এসে তোমার সাথে দেখা করতে পারি, কারণ আমি তোমাকে এখানে চ্যালেঞ্জ করতে এসেছি। আমি তোমাকে একদিন না একদিন মারবই। তুমি যেই মুহূর্তে আমার বাবাকে মেরেছিলে সেই মুহূর্তে তুমি এই এলাকার একটা নতুন রাজা হয়ে গেছিলে। আরে বাহ, আমি কখনো ভাবিনি যে আমার সামনে দাঁড়িয়ে আমাকে চ্যালেঞ্জ করার মতো এখনো কোনো পুরুষ এই পৃথিবীতে আছে বলে। ব্রাজডি, আমি তোমাকে 3 দিন টাইম দিলাম, ওই মানুষটাকে নিয়ে আসো যার জন্য তুমি এত লাফাচ্ছ, তারপরে তোমাদের দুজনকে আমি একসাথে মেরে রেখে দেবো। তখন আমরা দেখতে পারি ব্রাজডি যেখানে ওই জায়গা থেকে চলে যেতে থাকে। এদিকে আমরা দেখতে পারি স্টিজও হচ্ছে তার মায়ের সামনে চলে এসেছিল। তখন তার মা বলতে থাকে যে আমি ফুইমিকে তোমাকে বাঁচাতে দেব না, তুমি যদি কোনো ফ্রেশ ব্লাড পান করতে চাও তাহলে তুমি আমার ব্লাডটাকে পান করো। ঠিক তখনই আমরা দেখতে পারি স্টিজের মনটা আরো বেশি আনচান আনচান করে উঠতে থাকে। সে তখন মনে মনে বলতে থাকে এটা ঠিক সেইরকমই ফিলিংসটা আমার অনুভব হচ্ছে যখন আমি প্রথমবার ফুইমিকে দেখেছিলাম। কি, আমাকে দেখেও ঠিক একই রকম অ্যাট্রাকশন মনে হচ্ছে কি, তাই না? তাহলে তোমাদেরকে একটা কথা বলি শোনো, আমাদের এই ডিমন রিয়েলম এবং হিউম্যান রিয়েলম এই দুটোর মধ্যে এমন কিছু কিছু মানুষ থাকে যারা কিনা পুরো একে অপরের মতো সেম ডিটো কপি হয়।
হয়। একদিন আমি আমার মেয়ে বেলকে নিয়ে একদিন হিউম্যান ওয়ার্ল্ডে গিয়েছিলাম ঘুরতে, আর ঠিক সেই সময় আমি দেখতে পাই আমার সামনে ফিউমের মাকে। ঠিক যেই মুহূর্তে আমরা দুজন একে অপরকে সামনাসামনি আশেপাশে দেখি, আমাদের দুটো বডি এক জায়গায় জুড়ে গেছিল, আর এর সাথে আমাদের স্মৃতিশক্তি আর ফিলিংস দুটো একদম এক হয়ে গেছিল। আরে ফুইমি, তুমি কি ভার্জিন? এই কথাটা শুনে তো ফুইমি কি বলবে কিছু জানে না। তখন হঠাৎ মাত্র আমরা দেখতে পারি সে টেলিপোর্টে অন্য একটা জায়গায় চলে এসেছিল, কারণ তাকে টেলিপোর্ট করে যে পাঠিয়েছিল সে ছিল বেল। তখন স্টিচ আবার পুরনো তার নিজের জায়গায় কি করে ফিরে যাবে সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না। তখন সে একটা জিনিস দেখে খুবই অবাক হয়ে গেছিল, একটা খুবই বড় ড্রাগন তার সামনে এসে দাঁড়িয়ে যায়। এই বাচ্চা, তুই কে রে? আমার এলাকায় এসে আমার সামনে শুয়ে থাকিস? ঠিক তখনই আমরা দেখতে পারি সে ড্রাগনটা যেখানে তার মানুষ রূপটা নিয়ে নেয়, যে কিনা ছিল বেলের বাবা। সত্যি কথা বলতে আমি আমার বউকে খুবই ভালোবাসি, আর আমার বউয়ের মেয়ে ফুইমি, সে তাকে আবার বাঁচাতে দিতে চায় না, সে তাকে সারা জীবন এখানেই রাখতে চায়। তো এটা আমারও ইচ্ছা, তুমি যাই বলো না কেন, কিন্তু ফুইমিকে আমি আবার বাঁচিয়ে তুলবো। ঠিক তখনই আমরা দেখতে পারি বেলের বাবা, যার নাম হচ্ছে হাইড্রা হেডস, সে তখন একটা আলাদা ডিমেনশন ক্রিয়েট করে নেয়। সে তখন আরেকটা পুরনো কথা বলতে থাকে। আজ থেকে 14 বছর আগে যখন ইয়ানাগির বউ আর আমার বউ দুজনে এক জায়গায় মার্জ হয়ে গেছিল, তখন আমরা দুজনে মিলে অনেকদিন ধরে একটা মিটিং করছিলাম যে আমাদের দুজনের মধ্যে ওই বউটা কার কাছে থাকবে। কিন্তু তখন ইয়ানাগি সে তার নিজের বউকে স্যাক্রিফাইস করে দিয়েছিল নিজের মেয়েকে বাঁচানোর জন্য। আমার বউয়ের ব্যাপারে আমি আর কিছু করতে পারবো না, তার ভেতরে দুজন পুরুষের জন্য এখন ফিলিংস আছে, তো সে যদি তোমার সাথে যায় সে সুখেই থাকবে, কিন্তু আমার মেয়েকে আমি এখানেই রাখতে চাই, আমি ডিমন ওয়ার্ল্ডে তাকে পাঠাতে চাই না, আমি এই হিউম্যান ওয়ার্ল্ডেই তাকে ছোট থেকে বড় করব। আমার বউকে সবসময় খুশি করে রেখো, যদি তাকে কখনো কাঁদিয়েছো তাহলে আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। সত্যি কথা বলতে আমি যাকে বলে কিনা হাইড্রা হেডস, একটা ড্রাগন, কারোর কথা শুনে এতটা ভয় পাইনি যেটা কিনা আমি ওই সাধারণ মানুষের কাছ থেকে পেয়েছিলাম। এবারে তুমি আমাকে বলো, তুমি ইয়ানাগির মেয়েকে আবার কেন বাঁচাতে চাইছো? এটা বলে সে তাকে একটা জোরে ঘুষি মেরে তাকে অনেক দূরে ছুড়ে ফেলে দেয়। আমার মনে হচ্ছে তুমি ইয়ানাগির মেয়েকে আবার বাঁচিয়ে তার রক্তটাকে পান করে তাকে মেরে দিতে চাও, কি তাই না? এরকমটা যদি করো তাহলে আমি তোমাকে এখনই মেরে ফেলে রেখে দেবো। আমি আরেকবার বলবো, তুমি বলো তুমি ইয়ানাগির মেয়েকে কি জন্য বাঁচাতে চাইছো? তখন আমরা দেখতে পারি স্টিচ, যে কিনা ক্লিয়ার কাট কোনো কথা বলতে পারে না, সে বলতে থাকে আমি নিজেও জানি না আমি তাকে কেন বাঁচাতে চাইছি, যতক্ষণ না বাঁচাবো ততক্ষণ আমি আমার উত্তরটাও পাবো না। যেটা শুনে হাইড্রা হেডস একদম অবাক হয়ে যায়। সে তখন বুঝে গেছিল যে ব্যাপারটা কি। আসলে স্টিচের মনের ভেতরে ইয়ানাগির মেয়ের জন্য একটা ভালোবাসা অনেকক্ষণ আগেই জন্মে গেছিল, যেটা কিনা স্টিচ নিজেও জানে না। তখনই হাইড্রা হেডস ফুইমি আর স্টিচকে টেলিপোর্ট করে গেটের কাছে পাঠিয়ে দেন, যেখান থেকে তারা আবার ডিমন ওয়ার্ল্ডে ফিরে যেতে পারবে। আর এদিকে হাইড্রা হেডস এর বউ বলতে থাকেন যে তুমি আমার পারমিশন না নিয়ে আমার মেয়েকে কেন ওখানে পাঠিয়েছো? দেখো আমি তোমাকে অনেকটাই ভালোবাসি, কিন্তু আমার এই একটা কথা তুমি রাখো, অলরেডি আমি ইয়ানাগির কাছ থেকে তার বউকে কেড়ে নিয়েছি, এবারে তার কাছ থেকে তার মেয়েটাকে আমি কিছুতেই কেড়ে নিতে পারবো না। আর অন্যদিকে আমরা দেখতে পারি স্টিচের টেরিটরিতে ডিমন ওয়ার্ল্ডে অনেকগুলি লোক আর জায়গাটাকে দখল করার জন্য চলে এসেছিল, কারণ তারা বুঝে গেছিল যে অরিজিনাল স্টিচ এই জায়গায় এখন থাকে না। ঠিক তখনই আমরা দেখতে পারি উলফ ওখানে চলে আসেন এবং সমস্ত গুন্ডাদেরকে কেলিয়ে স্টিচের টেরিটরিকে বাঁচিয়ে নেয়। আর অন্যদিকে আমরা দেখতে পারি স্টিচ ফুইমিকে নিয়ে তার ডিমন ওয়ার্ল্ডে যাওয়ার জন্য আবার রেডি হয়ে যায়। ঠিক একই টাইমে আমরা দেখতে পারি ব্রাসডি, যে কিনা ফ্র্যাঙ্কিস্টাইনের মাধ্যমে সে তার বাবাকে আবার জীবিত করার চেষ্টা করতে থাকে। তো হ্যালো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আই এম রিয়েলি সরি, আমি জানি ভিডিওটা আসতে আজকে অনেকটাই দেরি হয়ে গেল, বাট ওই জন্য আমি এই অ্যানিমেশনটাকে পুরোপুরি ভাবে কমপ্লিট করে দিলাম। এর আর কোনো সেকেন্ড পার্ট নেই, যদি এর কখনো সেকেন্ড সিজন আসে তাহলে আমি সেটাকে এক্সপ্লেন করে আবার ছেড়ে দেবো। আপাতত এটা সিজন 1 ছিল আর এটাকে আমি পুরোপুরি কমপ্লিট করে দিলাম। বাকি ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করে দেবেন। তাহলে দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য বাই বাই।